ফাইনাল কিওয়ার্ডটা আমরা ভেরিয়েবল মেথড ক্লাস তিনটের সাথে ইউজ করতে পারি। এবার ফাইনালটা না কীরকম কাজ বলতো, ফাইনালটা কাজ হচ্ছে আমরা সি, যে সবাই আশা করছি সি করে এসেছি, তো সিতে যেটা বেসিক্যালি কনস্ট্যান্ট যে কাজটা করতাম, কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট ছিল, মানে যাকে একবার যদি আমি ভেরিয়েবলকে অ্যাসাইন করে দিই আর তাকে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, কোনো কিছু ভ্যালুয়ে অ্যাসাইন হয়ে গেলে তাকে আর চেঞ্জ করতে পারবো না। তো সেই জিনিসটাকে আমরা বেসিক্যালি, যেটা আমার এখানে কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্টটা বেসিক্যালি এখানে আমরা মানে কী বলবো, দিয়ে কাজ করি, ফাইনাল কিওয়ার্ড দিয়ে ইউজ করে আমরা মেনশন করি। যেমন আমরা ওখানে লিখতাম কনস্ট CONST কনস্ট ইন্ট এক্স, এখানে সেটা লিখবো ফাইনাল ইন্ট এক্স, ঠিক আছে, মানে সিতে যেটা কনস্ট কাজ করতো সেই কাজটা এখানে করতে হচ্ছে ফাইনাল কিওয়ার্ড, ঠিক আছে। দেখ বলছে দ্য ফাইনাল কিওয়ার্ড ক্যান বি অ্যাপ্লাইড উইথ এ ভেরিয়েবল, এ ফাইনাল ভেরিয়েবল দ্যাট হ্যাভ নো ভ্যালু, ইট ইজ কল্ড ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল। আচ্ছা, অনেক সময় আমি দেখাচ্ছি এক্ষুনি করে, অনেক সময় আমি যখন কোনো একটা ভেরিয়েবলকে ফাইনাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম কিন্তু তাতে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, তাহলে সেই টাইপের ভেরিয়েবলকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল বা আনইনিশিয়ালাইজড ফাইনাল ভেরিয়েবল। ইট ক্যান বি ইনিশিয়ালাইজড বাই দ্য কনস্ট্রাক্টর অনলি। এখানে খুব একটা ইম্পর্টেন্ট টার্ম বললো, বলছে ইট ক্যান বি ইনিশিয়ালাইজড বাই দ্য কনস্ট্রাক্টর অনলি। দ্য ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল ক্যান বি স্ট্যাটিক অলসো, হুইচ অলসো, কারণ আমি যে ফাইনাল ভেরিয়েবলগুলো হয় সেগুলো আমরা স্ট্যাটিকও মেনশন করতে পারি। ক্যান বি, যদি আমার কোনো ভেরিয়েবল স্ট্যাটিক হয়ে যায় তাহলে আমরা তাকে মেথড, তাকে ইউজ করতে গেলে আমরা কী বলছি, শুধু স্ট্যাটিক ব্লক দিয়ে তাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো। তো আমি কিছু প্রোগ্রাম রান করে তাদের দেখাই জিনিসপত্র। দেখ যেমন একটা ফাইনাল ভেরিয়েবলকে, দেখ আমি এখানে যেমন একটা এক্সাম্পল বলেছি যে একটা ভেরিয়েবল কীভাবে ফাইনাল করবো। তো দেখ আমি একটা কী করেছি, বাইক বলে একটা ক্লাস আছে, তার ভিতরে স্পিড লিমিট বলে একটা ভেরিয়েবল আছে যাকে 90 দিয়ে অ্যাসাইন করেছে। এবার দেখ তার ভিতরে আমি রান বলে মেথড কল করেছি, রান বলে মেথড আছে, রান মেথডের ভেতরে আমি কী করেছি, দেখ আমি যখন রান ফান করলাম, এটা দেখ নর্মাল একটা নর্মাল ভেরিয়েবল মধ্যে কাজ করছে, একটা ভেরিয়েবল আছে তাকে একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করেছি, রান মেথডের ভেতরে তাকে গিয়ে চেঞ্জ করতে গেছি, এবার তো করে যখনই আমি চেঞ্জ করতে যাচ্ছি এটা না দেখ কম্পাইলটা মেরো দিচ্ছে। দেখ আমি যদি এখানে করে দেখাই তোদেরকে, ক্লাস টেস্ট আছে তো, মেন কোথাও মেন কিছু করা আছে, চেঞ্জ করা যায়, ঠিক আছে, এটা উড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, টেস্ট তাহলে 7 বলে একটা ক্লাস আছে, ঠিক আছে, এই টেস্ট 7 বলে ক্লাসে এবার আমি এখানে লিখছি, প্রাইভেট তো নেওয়া যাবে না কারণ অন্য ক্লাসের মধ্যে লিখছি। বলছে দ্য ব্ল্যাঙ্ক ফাইনাল ফিল্ড এক্স মে নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ। দেখ এখানে দেখ এরর দিল, ঠিক আছে, কারণ দেখ কেন বলছে, এবার প্রবলেমটা হচ্ছে আমার এখানে যে জেডিকেটা আছে, আমার এই জেডিকেটা হচ্ছে 11 আছে, ঠিক আছে, 11-এ জেডিকে 11-এ কী বলছে, জেডিকে 11-এ বলছে যে তোকে ফাইনাল ভেরিয়েবল ইউজ করলে তোকে তাকে ভ্যালু দিয়ে অ্যাসাইন করতেই হবে। মানে দেখ আমি যদি এখানে এই 1টা দিয়ে দিই, দেখ এররটা চলে যাবে। দেখ আমরা যদি কোনো ফাইনাল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ না করি তাহলে আমি তাকে বললাম ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল দেখলাম ওখানে বা আনইনিশিয়ালাইজ। এবার এটা জেডিকে 8-এর আগে হতো, কিন্তু যেহেতু আমরা এখন আপডেটেড ভার্সন জেডিকে 11 আছে, এখন অ্যাকচুয়ালি জেডিকে 17 চলে এসেছে, ঠিক আছে, জেডিকে 17 চলে গেছে, ঠিক আছে, যেহেতু আমার কাছে জেডিকে 11 আছে, 15 আছে, আমি ইউজ করিনি, এখন 11টা ইউজ করছি। তো এই যে ফাইনাল ভেরিয়েবলটা মেনশন করলাম। এবার দেখ প্রবলেমটা হচ্ছে, দেখ আমি যখন এর ভেতরে গিয়ে নর্মাল সিম্পল আমি কনস্ট্রাক্টর ছেড়ে দিলাম, আমি সিম্পল একটা মেথড লিখছি চেঞ্জ, পাবলিক ভয়েড চেঞ্জের ভিতরে কি আমি কিছু নেই, এক্স ইকুয়াল টু 6 করতে যাচ্ছি, ঠিক আছে, দেখ সঙ্গে সঙ্গে এখানে এরর দিয়ে দিয়েছে,
সঙ্গে সঙ্গে এরা দিয়ে দিয়েছে। দেখ আমি যদি এখানে নিয়ে যাই, এখানে বলছে দ্য ফাইনাল ফিল্ড টেস্ট ডট টেক্স ক্যান নট বি অ্যাসাইন। তার মানে তোকে রুল বলছে ফাইনাল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে গেলে যখন ওকে ডিক্লেয়ার করব, মানে ডিক্লারেশনের সময় ওকে ইনিশিয়ালাইজ করতে হবে, ওকে ডিক্লারেশনের সময় ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে না? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার মানে তো চেঞ্জ করা না ভ্যালুটা। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা কি চেঞ্জ না? তোকে তো কোশ্চেনটা কি বলা যে চেঞ্জই করতে পারবি না তুই ভ্যালুটাকে। একবার যেটা ইনিশিয়ালাইজ করে দিলি তোকে তাকে নিয়েই কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে তো কাইন্ড অফ চেঞ্জ। তাকে আমি কনস্ট্রাক্টরের ভেতরে ইউজ করতে যাচ্ছি, তাই কেন সে একই জিনিস দিচ্ছে তোকে, ঠিক আছে? তো ফাইনাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটাকে আমি কোনোভাবে একবার সবসময় মাথায় রাখবো। এখন যেদিকে এইটার পর থেকে এটা সবসময় মাথায় রাখবো, ফাইনাল ভেরিয়েবলকে রুল বলে হচ্ছে যখনই ওকে ডিক্লেয়ার করবি তখনই ওকে ডিফাইন করে দিবি অলরেডি, নাহলে তোকে দেবে না। আর একবার যদি ডিফাইন হয়ে যায় কোনো ভ্যালু দিয়ে, সেই ভ্যালুটাকে কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। থ্রু আউট দ্য প্রোগ্রামে কিন্তু আমি সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে এরকম অনেক কিছু কনসেপ্ট আসতে পারে। অনেক কোনো একটা প্রোগ্রাম করতে গেলাম যেখানে আমি চাইবো যে এমন একটা ভ্যালু নিয়ে কাজ করি যেটা সবসময় ফিক্স থাকবে, কোনো কিছু কোনো সিচুয়েশান কোনো কন্ডিশন যেন ওকে চেঞ্জ না করতে পারে। আমি সবসময় চেষ্টা করবো সেই টাইপের ভেরিয়েবলগুলোকে আমাকে ফাইনাল ডিক্লেয়ার করবো। বুঝলাম কি বলতে চাইছি? এবার কোশ্চেন হচ্ছে তাহলে ফাইনাল ভেরিয়েবল তো বুঝলাম, ফাইনাল মেথড কি হবে? দাদা এসে দিচ্ছে, খেতে গেছে, লেবু চলো তাহলে এবার দেখ ফাইনাল মেথড কীভাবে আমরা ইউজ করবো। আমরা একটা ক্লাস তৈরি করছি, আর এই ক্লাসটা আমি দেখ ঠিক আছে টেক্সট 7 থেকে টেক্সট 8 থেকে আমি ওভারলোড করি, মানে করেছি, তো ইনহেরিট করেছি, ঠিক আছে? এগুলোর আমার দরকার নেই, এগুলো আমি ইউজ করছি না, ছেড়ে দিলাম। ঠিক আছে, সেভ করলাম দেখ সিম্পল প্রোগ্রাম। দুটো মেথড লিখলাম, একটা দেখ একটা নর্মাল মেথড আর একটা ফাইনাল মেথড, ঠিক আছে? এবার আমি টেস্ট 7 থেকে আমি কিন্তু ইনহেরিট করেছি যে টেস্ট 8 থেকে, এই যে টেস্ট 8 এক্সটেন্ড টেস্ট 7, মানে টেস্ট 8 থেকে, আর টেস্ট 8টা মানে ইনহেরিট হচ্ছে আমার টেস্ট 7 থেকে। তাহলে মানে টেস্ট 8 হচ্ছে আমার ডিরাইভ ক্লাস, টেস্ট 7 হচ্ছে তার প্যারেন্ট ক্লাস। এবার আমি এর ভেতরে গিয়ে দেখ আমার কিছু লিখলামই না, ধরে কিছু লিখলামই না, সিম্পল কথা, ঠিক আছে? এবার এই মেন যে আছে, এই মেনটার এই যে মেনটা আছে, এই মেনের ভেতরে আমি কি করলাম দেখ, টেস্ট 8 একটা অবজেক্ট তৈরি করলাম, ওবি ইকুয়াল টু নিউ
টেস্ট 8, ঠিক আছে? টেস্ট 8 আছে নাকি? সেভ করিনি, সরি। কি দিচ্ছে টেস্ট কেন ওটাই কি কন্ট্রোল আছে? দাদা উপর প্যাকেজটা লিখুন, প্যাকেজ ইনহেরিটেন্স। ও আচ্ছা, ভালো কথা, হ্যাঁ খুব ভালো জিনিস নোটিস করো। প্রবলেমটা কোথায় হয়েছে দেখ, প্রবলেমটা কেসটা খেয়েছি দেখ। টেস্ট 7 একটা প্যাকেজের ভেতরে আছে, আসবো প্যাকেজ তো ওতে এক্সপ্লেন করিনি তো। টেস্ট 7 দেখ প্যাকেজ ইন্টারফেসের ইন্টারফেস বলে যে একটা প্যাকেজ তৈরি করেছিলাম তার ভেতরে আছে। টেস্ট 8ও আমার দেখ তার ভেতরে আছে, কিন্তু যখন এই মেনটা আমি করতে চাইছি এখানে কিন্তু দেখ বলছে দেখ টেস্ট 8 কিন্তু ক্লাস আছে বলছে, কিন্তু তাও টেস্ট 8কে খুঁজে পাচ্ছে না। তো রিজনটা কিছুই নয়, রিজনটা হচ্ছে এই মেন 1 বলে যেটা আছে সেটা কিন্তু ইনহেরিটেন্স, দেখ ইনহেরিটেন্সের ভেতরে এই কটা মেথড আছে, মেন 1টা দেখ ইনহেরিটেন্সের বাইরে আছে। আর বাই ডিফল্ট এই কোনো প্যাকেজ মেনশন না করা মানে তার বাই ডিফল্ট প্যাকেজ হচ্ছে আমার ডিফল্ট প্যাকেজ, ঠিক আছে? তো তাই জন্য ওকে চিনতে পারছি না। এবার দেখ আমি ইনহেরিটেন্সের ভেতরে আমি যদি একটা ক্লাস তৈরি করি, মেন 1 এবার কোনো প্রবলেম নেই, এবার করতে দিচ্ছে দেখে। তাহলে আমি টেস্ট ইটের অবজেক্ট তৈরি করেছি। এবার ভালো করে যদি তুই দেখে দেখ টেস্ট ইট ক্লাসটা কিন্তু আমার টেস্ট 7 থেকে এক্সটেন্ড হয়েছে। টেস্ট 7-এর ভেতরে আমার কী আছে, ফাইনাল ভেরিয়েবলটা আছে একটা এক্স বলে, একটা চেঞ্জ বলে মেথড আছে, আর একটা শো বলে মেথড আছে, ঠিক আছে? এবার তোকে যদি ইনহেরিট করি আমি টেস্ট 7 থেকে যদি আমি ইনহেরিট করি টেস্ট 8কে, তাহলে ব্যাপারটা কীরকম হবে? টেস্ট 7 থেকে যদি ইনহেরিট করি তাহলে নোটিস করবে একটা জিনিস কি হচ্ছে আমার, ঠিক আছে? টেস্ট 8-এর ভেতরে আমি টেকনিক্যালি সবাইকে আমি তার মানে কি ইনহেরিট করেছি, মানে সবাই ইনহেরিট হয়ে যাবে আমার, যেমন সবকটাই পাবলিক আছে। পাবলিক মানে আমরা জানি ইনহেরিটেন্সের সময় সেটা যে ক্লাস থেকে ইনহেরিট হয়ে যাবে। তাহলে আমি মেন থেকে যে আমি টেস্ট ওবি ক্লাসে অবজেক্ট তৈরি করেছি, এবার দেখ আমি এখান থেকে মেনশন করছি ওবি ডট চেঞ্জ, কোনো প্রবলেম নেই। কেন? কারণ টেস্ট 8-এর ভেতরে কিন্তু চেঞ্জ বলে কেউ নেই, কিন্তু সেটা তো টেস্ট 7 থেকে ইনহেরিট হয়েছে। তার সই কী হয়ে গেছে, টেস্ট 7 এই যে চেঞ্জ বলে যে মেথডটা ছিল সেটা তো ইনহেরিট হয়ে কোথায় চলেছে, এই যে টেস্ট 7-এ চেঞ্জ বলে মেথডটা, শো বলে মেথডটা, এগুলো আছে তো। আমরা নর্মাল ভাবছি, নর্মাল মেথড তো আমরা ইনহেরিট হয়ে গেলে কী হয়, পাবলিক যেহেতু আছে তার ইনহেরিট হয়ে চলে আসবে। পাবলিক আছে বলে আমি কিন্তু আগের দিনও বলেছিলাম যে প্রাইভেট জিনিস কিন্তু ইনহেরিট হয় না, প্রাইভেট জিনিস কিন্তু ইনহেরিট হয় না, ঠিক আছে? তাহলে এবার দেখ আমি এখানে আমি চেঞ্জটা আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমি যদি এখানে গিয়ে দেখ লিখি ওবি ডট শো আছে, ঠিক আছে? শো আছে, দেখ আমার নর্মাল কাজ করলাম, দেখ শোটাকে আমি কাজ করলাম, শো আমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা এবার দেখ ফেস করবো কোথায়, দেখ এরর দিচ্ছে। আমরা আগের দিন দেখেছিলাম তো, মানে লাস্ট ক্লাস যখন প্রথম আমরা ইনহেরিটেন্সে কী পড়েছিলাম, আমরা ইনহেরিটেন্সে পড়েছিলাম যে আমার এটা একটা ক্লাস, টেস্ট 8 একটা ক্লাস, টেস্ট 7 একটা ক্লাস, টেস্ট 8 ক্লাসটা টেস্ট 7 ক্লাস থেকে ইনহেরিট হয়েছে। তো দ্যাটস ওয়াই কী হয়ে আছে, এই ক্লাসের মেম্বারগুলো আমার ইনহেরিট হয়ে আমার টেস্ট 8-এ যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার সামহাও প্রবলেমটা কী হয়েছে, দেখ টেস্ট 7-এ একটা শো বলে মেথড আছে যেটা হয়তো ইনহেরিট হয়ে টেস্ট 8-এ আসতে যেত, কিন্তু আমি নিজে এখানে আবার কী আছে শো বলে একটা মেথড করে দিয়েছি, শো বলে আমি একটা নিজে মেথড লিখে দিয়েছি। মানে ব্যাপারটা কি, আমার নাম বিশ্বজিৎ, আমার বাড়িতে আমার একটা বন্ধু হলো তার নামও বিশ্বজিৎ। এবার দেখ প্রবলেমটা দেখ, যদি আমার নাম অজয় হতো, আমার যে বন্ধুটা এসে তার নাম বিশ্বজিৎ, সে যখন আমার বাড়িতে আসতো
নিচ থেকে যদি কেউ ডাকতো বিশ্বজিৎ নিচে আয়, কনফিউশন হতো না, কারণ তখন বিশ্বজিৎ বলতে বুঝে যেত যে ওই আছে, কারণ ওই আমার বাড়িতে এসছে, আমার বন্ধুটা আছে, সেই তাকেই ডাকা হচ্ছে, সে নিচে চলে যাবে। প্রবলেমটা হবে কোথায়, আমার নামও বিশ্বজিৎ আর আমাদের বন্ধুরা আমার বাড়িতে আসে তার নামও বিশ্বজিৎ। এবার যদি নিচ থেকে ডাকে যে বিশ্বজিৎ একবার নিচে আসবি, তাহলে কে সারা দেবে? যে আছে সেই সাহায্য, মানে বাড়িতে বাড়িতে যে পার্মানেন্ট আছে। তার মানে আমি সারা দেবো, কারণ এই বাড়িকে, এই বাড়ির রেসপেক্টে বাড়িতে বিশ্বজিৎ বলতে আমাকেই চেনে, নিশ্চয়ই আমার বাড়ি থেকে কাউকে ডাকছে মানে আমাকেই ডাকা হচ্ছে, কারণ আমি আমার বাড়ি থেকে ডাকছে মানে এই যে টেস্ট 8 ক্লাসে আমি অবজেক্ট তৈরি করেছি, তাহলে অবজেক্টের রেসপেক্টে যখন আমি কল করছি, তাহলে আমি যে ওবিডট যখন শো করলাম, তাহলে ও এক্সপেক্ট করছে কি টেস্ট 8 ক্লাসের শোটাকেই কল করা। এবার প্রবলেমটা হচ্ছে ও করতে দিচ্ছে না। আচ্ছা, এই কনসেপ্টটাকে কি বলে? যে টেস্ট 7 এখানে ছিল শো, সেই শোটাকেই আমি আবার এখানে লিখেছি, এই কনসেপ্টটাকে কি বলে? মেথড ওভাররাইড। এই কনসেপ্টটাকে বলে, নতুন যেটা আসছে সেটাকে বলে মেথড ওভাররাইডিং। ওভারলোডিং করেছিলাম, যেটাকে ওভারলোডিংকে কি বলে? কম্পাইল টাইম পলিমরফিজম। মেথড ওভাররাইডিং হচ্ছে রান টাইম পলিমরফিজম, কারণ ডিউরিং রান টাইম ডিসাইড হবে কে কল হবে। এবার দেখ, আমার যদি আমি নর্মাল, আমি যদি দেখ এরকমই যদি আমি লিখি, দেখ পাবলিক void change তুই যদি নোটিস করে দেখ, চেঞ্জও কিন্তু এই ক্লাসে ছিল। চেঞ্জ বলে যে মেথডটা, সেই মেথডটাও কিন্তু এই যে দেখ টেস্ট 7-এ ছিল, কিন্তু টেস্ট 7-এ চেঞ্জও ছিল, শোও ছিল। কিন্তু আমি যখন এখানে ওভাররাইটের পর আমি টেস্ট 8 আমি কী করেছি, আমি এখানে নিজস্ব আবার শো আর চেঞ্জ লিখেছি। প্রবলেমটা হচ্ছে চেঞ্জের জন্য কোনো এরর দিচ্ছে না, কিন্তু শোয়ের জন্য এরর দিচ্ছে। কিছু রিজন আছে, কি রিজন নিয়ে যাই, কি বলছে? ক্যান নট ওভাররাইট, লেখাটা পর, ক্যান নট ওভাররাইট দ্য ফাইনাল মেথড ফ্রম টেস্ট 7। দ্যাট মিনস ফাইনাল মেথড ইনহেরিট হতে পারে, কিন্তু ওভাররাইট কিন্তু হবে না কোনো দিন। খুব ইম্পর্টেন্ট একটা রুল, ফাইনাল মেথড ইনহেরিট হচ্ছে কিন্তু ওভাররাইট হবে না কিন্তু কোনো দিন। কারণ দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর, তাহলে সেই ডেফিনেশনটি চেঞ্জ হবে। ফাইনাল মানে কনসেপ্টটা কি, যেটাকে আমি তৈরি করার সময়, মানে ইনিশিয়ালাইজ করার সময় যেটা ছিল থ্রু আউট দ্য টাইম সেটাই রাখবে, ওটা যেন পরবর্তী সময় চেঞ্জ না হয়। যেমন ভেরিয়েবলটার সময় যেমন হচ্ছিল যে আমি একবার এক্সকে 1 করে দিচ্ছি, এই এক্সকে চেঞ্জ করতে পারবো না। সিমিলারলি তুই যখন একটা মেথড শো তাকে ফাইনাল বলে দিয়েছিস, দ্যাট মিনস এ ফাইনাল, মানে একে আর চেঞ্জ করা যাবে না। এবার তুই কী করছিস, ইনহেরিট করার পর তুই আবার এখানে আবার নিজস্ব একটা শো লিখছিস, মানে কাইন্ড অফ চেঞ্জই করতে যাচ্ছিস তুই। ওই যে শো বলে যে মেথডটা ছিল, যেটা ইনহেরিট হয়ে আমার টেস্ট 8-এ এসছে, তুই কী করলি, তাকে ওভাররাইড করতে, তাকে চেঞ্জ করতে চাইছি। ওভাররাইড মানে কি, ওভাররাইড মানে এইটাই কারণটা, কারণ তার মানে হচ্ছে যখন এখন যদি আমি, যেমন আমি যদি এই দেখ, আমি দেখ আমার টেস্ট 7-এ আমার চেঞ্জ আর শো আছে, টেস্ট 8-এও আমার ধরে রাখ আমি আপাতত শোটাকে আমি বন্ধ করে রাখছি, ঠিক আছে, কমেন্ট করে দিলাম। মেন এখানে গিয়ে আমি যদি এই চেঞ্জটাকে কল করি, ঠিক আছে, মেনটা এখানে আছে, আমি এই মেনটাকে কল করি, দেখ হ্যালো 1 প্রিন্ট হওয়ার কথা, সরি হ্যালো 4 প্রিন্ট, টার্মিনালটি এখানে গেল, কোথায় গেল, কোথায় গেল? দেখ হ্যালো 4 প্রিন্ট হলো। এবার দেখ কোশ্চেনটা হচ্ছে টেস্ট 7-এ তো চেঞ্জে আমার হ্যালো 1 ছিল, টেস্ট 8-এ আমার দেখ চেঞ্জে হ্যালো 4 লিখেছি। তার মানে দেখ
ইনহেরিট হলে আমার কিন্তু চেঞ্জ আর শো কিন্তু টেস্ট এইটে এসেছিলো, কিন্তু এই চেঞ্জটা ওকে ওভাররাইড করে দিয়েছে। ওই যে বললাম যে আমার এটা হচ্ছে আমার বাড়িটা, এটা হচ্ছে আমি, আর মানে আমার নাম হচ্ছে চেঞ্জ, আর এখান দিয়ে আমার একটা বন্ধু এলো তার নামও চেঞ্জ। এবার ইনহেরিট হওয়ার ফলে এই চেঞ্জটা তো এখানে ছিল, এবার এই চেঞ্জটাও এখানে এসছে। এবার প্রবলেমটা কি, আমার বাড়ি থেকে টেস্ট এইট থেকে যখন আমি চেঞ্জকে কল করব, অলওয়েজ ও কী করবে, লোকালকে প্রেফারেন্স বেশি দেবে, কারণ ও দেখছে টেস্ট এইটে, কারণ অ্যাকচুয়ালি খোঁজাটাও তো এইভাবে হয়। আমি একদিন দেখাচ্ছিলাম না, যেমন যখন আমি এখানে এলাম, ও ওবিটার চেঞ্জ খুঁজছে, ও এসে দেখছে আচ্ছা ওবিটা কোন ক্লাসে, টেস্ট এইট, আচ্ছা টেস্ট এইটে এলাম, টেস্ট এইটে কি চেঞ্জ বলে কোনো মেথড আছে, হ্যাঁ আছে, তাহলে কী করলো, ও ওকেই প্রিন্ট করে দিল হ্যালো ফোর। যদি এই চেঞ্জ বলে মেথডটা থাকতো না, তাহলে ও আচ্ছা চেঞ্জ বলে কোনো মেথড নেই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা টেস্ট এইট কি কোথা থেকে ইনহেরিট হয়েছে, বলছে হ্যাঁ টেস্ট সেভেন থেকে, আচ্ছা টেস্ট সেভেনে যাই তো, টেস্ট সেভেনে কোনো কি চেঞ্জ বলে মেথড আছে, হ্যাঁ আছে, তখন গিয়ে আবার যদি টেস্ট এইটে আমি চেঞ্জ বলে মেথডটা না লিখতাম, তখন গিয়ে কিন্তু এটা আমার কল হতো। যেমন দেখ আমি যা সিম্পল নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেখ চেঞ্জ ওয়ান করে দিচ্ছি, তাই ঠিক আছে, আর ওখান থেকে চেঞ্জই কল করবে, ঠিক আছে। দেখ এবার দেখ টেস্ট, এবারে রান করি, হ্যালো ওয়ান প্রিন্ট হচ্ছে। রিসেন্টলি কি দেখ আবার সেই চেঞ্জই কল করলাম, ও প্রথমে সে টেস্ট এইটে দেখছে, টেস্ট এইটে দেখছে না, এখানে তো চেঞ্জ বলে কেউ নেই, তাহলে দেখছি আচ্ছা এটা কি কোথা থেকে ইনহেরিট হয়েছে, বলছে হ্যাঁ টেস্ট সেভেন থেকে, টেস্ট সেভেনে গেল, টেস্ট সেভেনে কি চেঞ্জ বলে কেউ আছে, হ্যাঁ চেঞ্জ কী আছে, প্রিন্ট করছে সে হ্যালো ওয়ান, হ্যালো ওয়ান প্রিন্ট এসছে। তো দ্যাট মিনস আমি এটাই বলছি, তার মানে কি শোতে কেন এরর দিচ্ছিল, দ্যাটস ওয়াই, জাস্ট বিকজ হচ্ছে আমার শো হচ্ছে ফাইনাল। ও বলছে যদি আমি ফাইনাল কোনো মেথডকে ইনিশিয়ালাইজ করি, দ্যাট মিনস একে কিন্তু আমি ওভাররাইড করতে পারবো না, কারণ মানে আমি যে ক্লাস একে ইনহেরিট করবে, প্রত্যেকটা ক্লাসে এই মেথডটা অ্যাজ এ সিঙ্গেল থাকবে, ওই থাকবে, মানে একে ওভাররাইড করে আমি নতুন করে শো লিখতে পারবো না। বুঝতে পারলাম কি বলেছি সবাই? হ্যাঁ বুঝতে পেরেছি। দাদা লাস্টে কি বললে ওটা আরেকবার রিপিট করো না, কোন জায়গাটা শো এর ব্যাপারটা। বললাম যে আমি যেহেতু একটা শো মেথড, আমি যে কোনো একটা যদি মেথডকে ফাইনাল ভেরিয়েবল মেনশন করে দিই, দ্যাট মিনস সে ইনহেরিট হতে পারে, কিন্তু মাথায় যেন এটা থাকে একে যেন ওভাররাইড না করা হয়, একে ওভাররাইড করতে পারবে না, কারণ ও বলছে যে আমাকে তুমি ইনহেরিট করতে পারো, আমি ইনহেরিট হয়ে যেতে পারি, কিন্তু আমার কোনো নতুন ভার্সন যেন না থাকে, আমি থাকবো। ও বলছে আমি ফাইনাল মেথড, আমি যেন আমাকে যেখানে যেখানে ইনহেরিট করা হবে, আমি যেন সেখানে যাব, এমন যেন না সে আমি কোথাও গেলাম সে বললো না সে নিজের মতো একটা শো তৈরি করে নিয়েছে, এরকম হবে না, আমাকেই যে রাখতে হবে, কারণ আমাকে কেউ ওভাররাইড করতে পারবে না। এবার যে এটাকে টেস্ট এইট করতে গেছিল এরর খেয়ে গেছে, বুঝতে পেরেছিস? বুঝেছি। দাদা এটাকে রান টাইম পলিমরফিজম কেন বলে? হ্যাঁ বলছে আসছে, খুব ভালো কোশ্চেন, এটা বলবো যে জিজ্ঞাসা করে এক্সাম্পল দিয়ে দেখাবো যে কেন রান টাইম পলিমরফিজম বলে। আচ্ছা এখানেও আমি বলেও দিতে পারি তোকে, আমি মানে ছোট্ট করে বলে দেওয়া যেতে পারে, কীভাবে ছোট্ট করে বলে দেওয়া যেতে পারে, ফাইনালটা আচ্ছা আচ্ছা আগে ফাইনালটা শেষ করি তারপর বলছি। তো ফাইনালটাকে বুঝেছি? বুঝেছি। ফাইনাল মানে ফাইনাল মেথড ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা দেখ এটা সিম্পল কথা বলি, ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেক দিন জাভা ক্লাসে 10 জনের মতো গলা পাই, ঠিক আছে, আমি জানি না যে আমি বোঝাতে পারছি না না কি সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। পরে যদি এই কারণ দেখ আমি তোদের এখনো বললাম জিনিসপত্র, কারণ এরপরে যখন অ্যাসেসমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট দেবো, অনেক কিছু বড় বড় জিনিসপত্র দেবো, মানে অ্যাজ এ ভালো জায়গায় একটা কোডিং জায়গায় যেতে গেলে কী করতে হবে সেগুলো দেখাবো। তখন গিয়ে যদি আমাকে দাদা বলিস যে এই যে জিনিসপত্রগুলো এটা কি করে হচ্ছে, ওভারলোডিং জীবনে ফার্স্ট শুনলাম, ওভাররাইডিং ফার্স্ট শুনছি,
তখন কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে, আমি কনস্ট্যান্টলি কিন্তু প্রত্যেকটা দিনই 10 জনেরই গলা শুনি, কিন্তু ক্লাস করিস 30 থেকে 35 জনের উপরে, 40 জনের উপরে। ঠিক আছে, হতে পারে বুঝে যাচ্ছিস তাই কিছু বোঝে, সেটা ভালো ব্যাপার, কিন্তু কেউ যদি না বুঝে কিছু বললি না, আমি এরকম কয়েকজনের শুনেছি, কয়েকজন হয়তো ক্লাসও করছিস না ঠিকঠাক করে, ঠিক আছে, তো পরবর্তী সময় যদি কিছু না করিস, দেখ বড় হয়ে গেছিস, আমার ঝাড় ফাড়ার কোনো ব্যাপার নেই, ক্ষতিটা নিজেদের করছিস, আমার কিছু করার নেই। ঠিক আছে, এই যে কিছুদিন পরে ইন্টারভিউতে বসবি, সবাইকে বলছি, বিটেকদেরও বলছি, বিএসসিদের বলছি, সবাইদের বলছি, কিছুদিন পরে ইন্টারভিউতে বসবি, ঠিক আছে, তখন মনে পড়বে এই যে টার্মগুলো আমি বলে যাচ্ছি বারবার করে না, যখন কোশ্চেনগুলো করবে ইন্টারভিউরা, জীবনের লাইফে ওর থেকে বড় আফসোস কিছু থাকবে না জীবনে। ঠিক আছে, চোখের সামনে থেকে এরমভাবে চাকরিটাকে নিয়ে চলে যাবে। না পারা একটা জিনিস, আর কোনো কিছু জেনেছি যেটাকে আমি বলে দিয়েছি, তারপরও সেই জিনিসটাকে হাতে চোখের সামনে তুই দেখবি, তুই তোর সাথে বসে বসে দেখবি, চোখের সামনে দিয়ে চাকরিটা চলে গেল, ধরার সুযোগ ছিল কিন্তু ধরতে পারলাম না। এই জন্য বললাম যে একটু পজিটিভলি রেসপন্স করিস, প্রবলেম না বুঝতে পারলে 50 বার বল, আমি 50 বার বলবো। ঠিক আছে, না হলে কি বলতো, মানে এই যদি ওই টেন্ডেন্সি থাকে যে আমি শুধু দেখবো হয়ে যাবে, তাহলে ক্লাস জয়েন করারও দরকার নেই, আর আমার ওরকম মানে চিৎকার করে 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 করানোর দরকার নেই। ঠিক আছে, কেন আমি চাইছি শেখাতে, আমাকে যদি 5 জন শিখতে চাই, 5 জনকে নিয়ে শেখাবো, বাকিদের দরকার নেই ক্লাস জয়েন করার, যদি ইম্পর্টেন্স না লাগে এটা। ঠিক আছে, করলে ভালো করে করবো, না হলে ওই চালিয়ে বসে রেখে দিলাম, ঠিক আছে, ওটা করিস না। ঠিক আছে, আমার খারাপ লাগার জন্য বলছি না, তোদের প্রবলেম হবে পরবর্তী সময়। ঠিক আছে, তো সেটা একটু পজিটিভলি করিস, কারণ কিছু জন মানে 10 এই অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্ট 10-15 জন আমাকে পাঠিয়ে দিয়েছে, 10-15 5-6 জন 7 জন চেষ্টা করছে কন্টিনিউয়াসলি, আমাকে ফোন করে জিজ্ঞেস করে, দাদা এটা কি করে, কন্টিনিউ জিজ্ঞেস করছে, বাকিদের কোনো হাউতাসি নেই, বাকিদের কোনো হাউতাসি নেই। ঠিক আছে, দেখ একটা সিম্পল কথা বলি, ঠিক আছে, আমি সবসময় পারবো যে ডিজার্ভ সে কত ভালো জায়গায় যাক। ঠিক আছে, যদি ওই এক্সপেকটেশনে বসে থাকিস যে দাদা আছে সবাইকে চাকরি পাঠিয়ে দেবে, সব কি করিয়ে দেবে, ভুল ভাবছিস কিন্তু। ঠিক আছে, সিম্পল কথা বলে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু যতই আমার ক্লোজ হয় তোরা, যখন এরকম একটা সিচুয়েশন আসবে যে আমাকে বলবে যে 5 জনের মধ্যে 2 জনকে আমি নেবো, আমি কিন্তু যে 2 জন ডিজার্ভ করে আমি তাদেরকেই পাঠাবো বলবো, তখন কিন্তু করে লাভ নেই যে দাদা তোকে পার্সিয়ালিটি করলে এইসব আমাকে বলে তখন লাভ নেই, কারণ যখন খাটার ছিল তারা খেটেছে, তো তার রেজাল্টটা তাদেরকে দেওয়াটা উচিত। ঠিক আছে, আমি সিম্পল কথা বলে দিলাম কিন্তু। ঠিক আছে, যদি ওই এক্সপেকটেশনে বসে থাকিস যে এই তো দাদা আছে, এতজন পেয়ে যাচ্ছে, আমরাও পেয়ে যাবো, আমি এখনও বলছি ভুল ধারণায় দাঁড়িয়ে আছিস। যে কজন এতজন চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করিস কী লেভেলে তাদের উপর আমি এইভাবে প্রেশার ক্রিয়েট করেছি, কীভাবে করে তারপরে গিয়ে নিজেরা সেই এফোর্টটা দিয়েছে বলে চাকরিটা পেয়েছে। আমি ওই জন্য সবসময় বলি যে কজন চাকরি পেয়েছে নিজের দায়িত্বে পেয়েছে, নিজে সেই খাটনিটা খেটেছে বলে পেয়েছে। তো সেটা যদি না হয় এক্সপেক্ট করিস না কিন্তু যে চাকরি পাবি, এটা মুয়া না। ঠিক আছে, যে সবাইকে বিলিয়ে যাবে, খাট একটা না, এই যে যেমন এরা পেয়েছে 5টা-6টা করে চাকরি পাবি, ডিসাইড করতে পারবি না কোনটা ছেড়ে কোনটা করবি। ঠিক আছে, তো এইটুকুনি মাথায় রেখে ক্লাসগুলোকে প্রপারলি কর। ঠিক আছে, কারণ আমার কাছে 10-15 জন থাকলেও আমার কোনো প্রবলেম নেই, যে যারা সলিড করার চেষ্টা করবে, আমার কাছে করারও দরকার নেই, এফোর্টটা দেওয়ার চেষ্টা করবে। অনেকেই পাচ্ছিস না করতে, আটকাছে, কিন্তু আমার কাছে ওটাই বড় ব্যাপার যে তোরা চেষ্টা করছে, তারা ভুল হচ্ছে বারবার করে, কিন্তু তাও আমাকে জিজ্ঞেস করছে। আমি এরকম যদি নামের এখন লিস্ট বলি না, নামের লিস্ট বলে দেবো যাদের কোনো প্রার্থী যারা হয়তো টাচও করেনি প্রোগ্রাম, কিন্তু আমি সেটা চাই না সবার সামনে বলতে। কেন বলতে, সুযোগ দিচ্ছি তোদেরকে যে শুধরে যা। কিছু জনের নাম আমি বলে দিতে পারি এখানে, মানে হয়তো জীবনে হয়তো ইক্লিপসও ইনস্টল করেনি, আমি এখানে বলে দিতে পারি নাম বলে বলে।
তো এইগুলো নেওয়া যায় না, ঠিক আছে? যদি এক্সপেক্ট করে থাকিস, ফল সব আমি দিই না কাউকে, ওই জন্য আমি তোদেরকে আগে থেকে ক্লিয়ার বলে দিলাম, ঠিক আছে? যে ওই আশায় যদি বসে থাকিস দাদা আছে করে দেবে, কিছু না কিছু তো জোগাড় করেই দেবে একটা, যতই ঝাড়ুক যতই করুক, ভুল ভাবছিস কিন্তু। যে ডিজার্ভ করে তাকেই আমি দেবো, যে ডিজার্ভ করবে না, যে ওই মানে হাওয়া ভালে উড়ে যাবে, তাকে আমি জানাবোও না কিছু। বাইরে থেকে ছেলেরা আসে আমাকে চাকরির জন্য, তাদেরকে আমি পাঠিয়ে দেবো, তা তোদেরকে পাঠাবো না। কারণ যে ডিজার্ভ করে তার পাওয়াটা উচিত, সে মর্মটা বোঝে, ঠিক আছে? তো তাই জন্য বললাম নিজেরা একটু এফোর্ট দেওয়ার চেষ্টা কর, ঠিক আছে? আমার কাছে ইম্পর্টেন্ট না যে অ্যাসাইনমেন্টগুলো করে দাও, আমার কাছে ইম্পর্টেন্ট চেষ্টাটা করা। ক্লাস তো অনেকে করছিস না, সেটা নিয়ে আমি কিছু মাথা ঘামাচ্ছিও না, আমি কিছু বলছিও না আমি, কারণ এখন আর সেই বয়স নেই যে তোদেরকে কী রে কর না এভাবে করা যায় না, তাও আমি করি। আমার গলার অবস্থা থেকে বুঝতে পারছি যে আমার কি হচ্ছে, আমি চিৎকার করে করে এরকম কী হচ্ছে। তো আমি বি প্রিপেয়ার রাখতে বললাম, ঠিক আছে? ওই সব কিছু আমার কাঁধে বোঝার মতো রেখে দিবি, হয় না কিন্তু এটা, ঠিক আছে? সিম্পল কথা বললাম, আমিও মানুষ একটা। কিছু করব না, দাদা শুধু মুখ দেখে আমাকে চাকরি দিয়ে দেবে, ওটা হয় না। কষ্ট কর, আমি তোদের বলিনি 100%, 20% দিতে বলেছি, বাকি 60% আমি বের করে আনবো, 20% দিতে বলেছি নিজেদের, বাকি 60% আমি নিয়ে আসবো, আর বাকি 20% পরে নিজেই বের করে নিতে পারবো। আমি বলে রাখলাম, কারণ আমি চাই না কারোর এখানে নাম বলতে, ঠিক আছে? আমি কনস্ট্যান্টলি দেখি যে ওই 10 জন, গুণাগুণতি 10 থেকে 12 জন যারা প্রপারলি রেসপন্স করে ক্লাসে, ঠিক আছে? তো আমি বলছি না প্রত্যেককে সবাইকে চিৎকার করতে হবে, আমি বলছি না, কিন্তু যদি না বুঝেও হ্যাঁ বলে থাকিস সেটা কিন্তু ভুল। আমি বারবার করে বলছি, আমার কথাটা এটাই, শিখতে এসছিস, কিছু শেখার চেষ্টা কর। আমরা শিখতে এসেছি এবং কিছু শেখার চেষ্টা কর। টাইমটা তো ওয়েস্ট করছিস, 2 ঘন্টা তো টাইম ওয়েস্ট করছিস, তোদেরও ওয়েস্ট আমারও ওয়েস্ট, তো সেইটুকু একটু শেখার চেষ্টা কর। যখন 2 ঘন্টা বসেই থাকবো, একটু প্রপারলি শেখার চেষ্টা করি না 2 ঘন্টা। তো ফাইনাল মেথড যেটা আমি বললাম, ফাইনাল মেথডের রিজনটা হচ্ছে কি, তা আমি একটা ফাইনাল মেথডকে এখানে মেনশন করে ফেলে, তাহলে আমি কী হলো যে ফাইনাল মেথডকে আমি ওভার রাইট করতে পারবো না কোনোদিন। কোনো মেথডকে যদি ফাইনাল করে দিই তাহলে আমি কখনই তাকে ওভার রাইট করবো না। এখানে আরেকটা আমি জিনিস তোদের দেখাই, সিম্পল ব্যাপার। দেখ, ইন্টু আই দেখলাম, ঠিক আছে? এবার আমি এই টেস্ট 8 আছে, ঠিক আছে? আমি শোটাকে তো বন্ধ করে দিচ্ছি। আমি এই চেঞ্জের ভেতরে দেখ, আমি y=7 করলাম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে y এরর দিল না কেন? y তো চিনছি না, y বলে তো কাউকে তো ডিক্লেয়ার করিনি, তাহলে এরর দিল না কেন? এখানে তো y তে এরর দেওয়ার কথা, y বলে তো কেউ নেই। 7 থেকে তো ইনহেরিট করছে, এক্স্যাক্টলি টেস্ট 7 এ আছে তো, ডে 7 এই y টা তো আছে। ইনহেরিট হওয়ার ফলে কি হলো? সবই তো চলে এসছে। টেস্ট 7 এর এই ওয়াইটা আছে, এবার ইনহেরিট হওয়ার ফলে কি হলো? এগুলো তো সবই চলে এসছে। কোথায় ইনহেরিট হয়ে চলে এসছে? টেস্ট 8 চলে এসছে। তো দ্যাটস ওয়াই আমার দেখ ওয়াইটা এরা দিচ্ছে, তার মানে এই ওয়াইটা কিন্তু কোন ওয়াইটা বলতো? এই ওয়াইটা কিন্তু এই ওয়াইটাই, ঠিক আছে? এই ওয়াইটাই। এবার দেখ মজাটা দেখাচ্ছে, দেখ আমি তোকে দেখিয়েও দেবো। এই দেখ, দেখ ভালো করে নোটিস কর, আমি কন্ট্রোল টিপে আছি, টিপে ওয়াইয়ের ওপরে গিয়ে ক্লিক করছি। এ দেখ, এই ওয়াইটাকে দেখিয়ে দিচ্ছি, মানে দেখ ও বুঝিয়েও দিল কোন ওয়াইটার কথা বলছে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? কি করলাম দেখ, মানে তোকে এখানে ইক্লিপস এটাও তোকে দেখাচ্ছে। দেখ, আমি কন্ট্রোল টিপে রেখে ওয়াইয়ের ওপরে গিয়ে ক্লিক করছি, আমি বোঝানোর চেষ্টা করছি এই ওয়াইটা কার ওয়াই। এই জায়গায় আমি ক্লিক করলাম, অটোমেটিক দেখ এই ওয়াইটাকে বোঝাচ্ছে। দেখ আমি এখানে যদি আমি একটা সিম্পল দেখ, আমি এখানে যদি এটা কি শুধু ভেরিয়েবলের জন্য নাকি মেথড ওরকম দেখতে হবে? সবার জন্য, সবার জন্য,
সবার জন্য হবে। এই দেখ, দেখবি এক্ষুনি দেখবি, এই দেখ সবার জন্য, এটা তো আমি দেখিয়েছি এলাম আগে। এই দেখ চেঞ্জ আছে তো, চেঞ্জ দেখ টেস্ট, এই দেখ টেস্ট 8এও একটা চেঞ্জ আছে, টেস্ট 7এও একটা চেঞ্জ আছে, ঠিক আছে। যখন আমি এটাকে এই কন্ট্রোল টিপে নিয়ে গিয়ে দেখ চেঞ্জের উপর, দেখ কন্ট্রোল টিপে রেখে দিয়ে চেঞ্জের উপরে গিয়ে ক্লিক করছি, কোনটা কল হওয়ার কথা? টেস্ট 7-এরটা না টেস্ট 8-এরটা? এই দেখ ক্লিক করছি, এই দেখ টেস্ট 8-এরটা এলো। দাদা এটা আরেকবার বলো। আমি এটা কোনো জিনিস দেখাচ্ছি, এটা একটা ফিচার্স দেখাচ্ছি তোদেরকে। এই ক্লিপসে কি ফিচার্স দেখাচ্ছি, এই যে দেখ আমি দেখ টেস্ট 7-এও একটা চেঞ্জ বলে মেথড আছে, মানে আমি তোদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি যে ক্লিপস কতটা ইউজার ফ্রেন্ডলি। দেখ টেস্ট 8-এও আমাদের চেঞ্জ বলে একটা মেথড আছে। আমি যখন মেনের ভেতরে ও টেস্ট 8 ক্লাসের অবজেক্ট ওবি দিয়ে যখন আমি কল করছি চেঞ্জ, কোনটা কল হওয়ার কথা? 7-এরটা না 8-এরটা? 8-এরটা কল হবে তখন লোকাল টু দ্য প্রেফারেন্স। আমি সেটা দেখ আমার ইক্লিপস সেটা নিজেও বুঝিয়ে দিচ্ছে। দেখ কন্ট্রোল টিপে রেখে আমি চেঞ্জে গিয়ে ক্লিক করছি, এটা কন্ট্রোল টিপে নিয়ে গিয়ে আমি চেঞ্জে গিয়ে ক্লিক করছি, এ দেখ টেস্ট 8-এ চলে এসছে, দেখ চেঞ্জ। এবার দেখ মজাটা দেখ, এবার যদি আমি চেঞ্জ 1 করে দিই এটাকে, তাহলে এবার যখন এই চেঞ্জটাকে করবো, কাকে কল করবে? টেস্ট 8-এ চেঞ্জ বলে কেউ নেই, ও আছে টেস্ট 7-এ, তাই তো? দেখে দেখ কন্ট্রোল টিপে নিয়ে গেলাম চেঞ্জ, দাঁড়া এবার দেখ, এ দেখ চেঞ্জ, বুঝতে পারছিস? বুঝেছি। মানে তোরা এখানে নিজেরাও ফ্লোটা দেখতে পাচ্ছিস ভালো করে, ঠিক আছে? তাহলে এবার দেখ আমি এর ভেতরে ইন্ট ধরে, যেমন দেখ এখানে আমি জেড করলাম, এবার দেখ আমি যদি এখানে গিয়ে আবার এখানে একটা জেড ইকুয়াল টু লিখলাম, জেড ইকুয়াল টু 5, ঠিক আছে? করে দেখ আবার এই জেডটাকে আমি ক্লিক করি, এ দেখ বোঝাচ্ছে যে এই জেডটা এই ওয়াইটাকে ক্লিক করলাম, বোঝাচ্ছে যে এই ওয়াইটা, দেখেছিস জিনিসটা? এবার ব্যাপারটা দেখ, আমি লিখতে গেলাম x ইকুয়াল টু 6, এরর দিচ্ছে কেন? ফাইনাল টেস্টটা তো ডিফাইন করা নেই। ওই টেস্ট 8 এ ফাইনাল x প্রথম কথা এই ক্লাসে নেই। তারপরে বলছে এই যে দ্য ফাইনাল ফিল্ড টেস্ট 7 ক্যানট বি অ্যাসাইন। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইন করতে পারছি না, তাহলে আমি এরকম করতে পারি তো, এরকম করতে পারি, অ্যাসাইন তো আমি ভ্যালুটাকে তো চেঞ্জ করি কিন্তু ইউজ করতে পারি। এবার দেখ এই এক্সট্রাকে নিয়ে ক্লিক করছি, এই এক্সট্রার কথা বলছি, ঠিক আছে? এবার দেখ আমি এখানে একটা এক্স লিখলাম, ঠিক আছে? এক্স জেড সেভ করলাম। এবারে এই এক্সট্রা, কোন এক্সট্রা? এই এক্সট্রা। কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে আমি বলতে চাইছি কি, যে ফাইনাল সেটা ভেরিয়েবল হোক কি মেথড হোক ইনহেরিট হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ফাইনাল মেথডকে ওভাররাইট করতে পারবো না, ফাইনাল ভেরিয়েবলকে আর নতুন করে অ্যাসাইন করতে পারবো না, রিঅ্যাসাইন করতে পারবো না। এতটুকু বুঝতে পারছি। 7 প্লাস x টা কেন এইখানে মানে ডাইরেক্ট করলো? এই 7 প্লাস x না, শুধু x টাকে দেখিয়েছি। হ্যাঁ x টা কেন এখানে দিল, মানে ইনট x টা কেন বোঝাচ্ছে? x আছে তো, ও লোকালকে সবসময় প্রেফারেন্স বেশি দেবে না? হ্যাঁ হ্যাঁ, এতটুকু ক্লিয়ার যেটুকুনি বলতে চাইছি? হ্যাঁ 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 দাদা। তাহলে এরকম দেখ, এরকম এখানে একটা মেথড দেখ এখানে আমি করেছি, এটা ফাইনাল মেথড রান বলে, দেখ এটা অলওয়েজ ফাইনাল বলে একটা মেথড আছে, যে মেথডটাকে আমি এবার এখানে ওভাররাইট করতে গেছি হন্ডা বলে। এই বাইক বলে একটা ক্লাস আছে, হন্ডা বলে একটা ক্লাস বাইককে ইনহেরিট করেছে। এবার তার ভেতরে আমি কি করেছি, রান বলে একটা মেথড লিখতে গেছি, যে রান মেথডটা অলরেডি কিন্তু বাইকের ভেতরে ছিল। এই ওভাররাইট তার মানে কি, ওভাররাইট হচ্ছে, এই ওভাররাইটটা বলে যে ফাইনাল কিওয়ার্ড ওভাররাইট হতে দেবো না, এই জন্য কম্পাইল টাইম এটা দিয়ে দিব, ঠিক আছে? দাদা বলছি তুমি টেস্ট 7 এর ফাইনাল
ফাইনাল ইন্ট এক্স বলে একটা ভেরিয়েবল ইসে করলে মানে অ্যাসাইন করলে, আর টেস্ট এইটা আবার একটা ইন্ট এক্স করলে, দুটো আলাদা তো তার মানে। হ্যাঁ, এই এক্স আলাদা, এই এক্স আলাদা। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কি হলো দেখ, এই এক্সটা কিন্তু এখানে আসছিল, কিন্তু এই এক্সটা কি করলো, এই এক্সটা কি করলো, এই এক্সটাকে ওভাররাইট করে দিয়েছে। এবার কোশ্চেন হচ্ছে এটা কিন্তু ভেরিয়েবল, মেথড না। এটা ভেরিয়েবল ছিল, ও এই যে বললাম ব্যাপারটা ওরকম টাইপের। ফাইনাল এই ভেরিয়েবলটার ক্ষেত্রে কি হচ্ছে দেখে, ভেরিয়েবলটার ক্ষেত্রে কি হচ্ছে, এই এক্স এখানে আসতে চাইছে, কিন্তু যেহেতু এখানে নিজস্ব একটা এক্স আছে, এখানে যে যখন এখানে এক্স ইউজ হচ্ছে, ও লোকালটাকেই প্রেফারেন্স বেশি দেবে, মানে ও ভাববে এই যে যেমন কন্ট্রোল টিপে রেখে যে ক্লিক করলাম দেখে এই এক্সটাকে বোঝাচ্ছে। যদি এই এক্সটা না দেওয়া থাকতো তাহলে দেখ এই এক্সটা ক্লিক করলে ওই এই এক্সটাতে আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সুপার ডট এক্স লিখলে এইটা ইউজ হবে না 7 এর হ্যাঁ হ্যাঁ, ওটা তো আগের দিন দেখিয়েছিলাম। ওটা তো সুপার কিওয়ার্ডটা তো ওটাই বলেছিলাম যে আমি প্যারেন্টে, আমি ওই কোশ্চেনটা হচ্ছে, যদি তোকে এবার কোশ্চেনটা হচ্ছে, এটা তো সব আগের দিনই দেখালাম যে আমি এখানে এক্স আছে, স্টিল আমি চাইছি এখানে এক্স থাকা সত্ত্বেও আমি চাইছি কোন এক্সটাকে ইউজ করবো, ওই টেস্ট 7 এক্সটাকে। তাহলে আমি তখন এখানে কি লিখবো, শুধু এক্স লিখলে হবে না, কারণ এখানে শুধু এক্স লিখে মারলে এই এক্সটাকে পয়েন্ট সুপার করবে। ডট এক্স। তখন আমি এখানে লিখবো কি, সুপার ডট এক্স। দেখ এবার যদি কন্ট্রোল টিপে নিয়ে গিয়ে এক্সটে ক্লিক করি, দেখ এটাকে এক পয়েন্ট করছে। এটা ভালো লাগে না, তোরা নিজেরা দেখ না, যে 10টা কথা বলবি, আমারও দুটো জিনিস আমিও কমিউনিকেট করব, এটা আমারও করানোর ইচ্ছাটা থাকে। একতরফা 2 ঘন্টা টানা বকে আনা খুব ডিফিকাল্ট হয়। কোনো দিন যদি কখন করতে হয় না, নিজেরাও বুঝবি এই জিনিসটা, একতরফা 10টা কোশ্চেন করবি, আমিও কোশ্চেনটা শুনবো, আমিও বুঝবো, আমি কিছু বোঝাবো জিনিস, তোরা কিছু নতুন জিনিস চেক করে আমাকে বলবি, আমিও কিছু জানবো নতুন জিনিস। এইভাবে কমিউনিকেশনটা ভালো হয় না জিনিসটা। একতরফা কীভাবে ভালো না, তোদেরও ভালো লাগবে, বোরিং লাগবে, আমারও ভালো লাগবে না। একটু কোশ্চেন করবি, জিজ্ঞেস করবি, বলবি দাদা এটা এরকমভাবে চেঞ্জ করে দেখাও, আমরা এই চেঞ্জ করে দেখেছি, এটা কি হচ্ছে হচ্ছে না কেন। এগুলো তো শেখা যায় না জিনিসপত্র। তো একজন করবি আরও 10 জন শিখবে, আবার 10 জন করবে আরও 50 জন শিখবে, এইভাবে তো করা যায় না। এইভাবে নিজেরা ইউটিলাইজ কর জিনিসটাকে। ফাইনালটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ clear। হ্যাঁ 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 ঠিক লাস্ট আছে। একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে আমার ফাইনাল ক্লাস। ঠিক আছে, ফাইনাল ক্লাস। ফাইনাল ক্লাস কি বলছে, দেখ টেস্ট 7 আছে তো, সিম্পল আমি এখানে এই টেস্ট 7কে ফাইনাল করে দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখ টেস্ট 8 এরর দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আচ্ছা error দিয়ে দাদা, বলছি যে এই যে নতুন তুমি টেস্টে যে ভেরিয়েবলটা তুমি ডিক্লেয়ার করতে পারলে ওই ফাইনাল ভেরিয়েবল, মানে ফাইনাল যে ভেরিয়েবলটা ছিল তা সত্ত্বেও, কিন্তু মেথডটা কেন করতে দিচ্ছে না তাহলে? মেথড করতে দেয় না, মেথড কারণ দেখ, এবার দেখ ফাইনাল ভেরিয়েবল, দেখ মেথডের কি ব্যাপারটা দেখ, মেথডের ভিতরে তুই লিখতে পারিস অন্য কিছু, ঠিক আছে। ফাইনাল ভেরিয়েবল কি বলছে, ফাইনাল ভেরিয়েবল বলছে যে আমি ওকে চেঞ্জ করতে পারবো না, তুই ইউজ করতে পার। ফাইনাল ভেরিয়েবল বলছে তুই ওকে চেঞ্জ কর, একবার অ্যাসাইন হয়ে গেলে তুই ওকে চেঞ্জ করতে পারবি না, তুই ওকে যেখানে খুশি ইউজ কর। ওই জন্য আমি বললাম, কিন্তু অনেকে এই ধারণাটা অনেকে ভুল বলে। কি বলতো, অনেকে বলে যে ফাইনাল ভেরিয়েবল, ফাইনাল জিনিসপত্র ইনহেরিট হয় না, একদম ভুল ধারণা জিনিসটা। এই তো আমি তো করে দেখালাম, ফাইনাল ভেরিয়েবল তো ওভাররাইট হচ্ছে না। তুমি তো এর আগের দিন বলেছিলে যে ফাইনাল ইনহেরিট। বলেছিলাম আমি ফাইনাল ভেরিয়েবল ওভাররাইট হয় না, বলেছিলাম এই ইনহেরিট হয় না বলেছিলাম। হ্যাঁ এটাই বলেছিলে। তাহলে হয়তো ভুল বলেছি, তাহলে খেয়াল হয়নি। ঠিক আছে, তো ফাইনাল ভেরিয়েবল দেখ ইনহেরিটের ক্ষেত্রে এখানে কনসেপ্টটা দেখ, ইনহেরিটের প্রবলেমটা এখানেই হয়ে গেছে। দেখ প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানে, দেখ ইনহেরিটেন্সে আমি যদি ইনহেরিটটা মানে তো ইউজ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না ব্যাপারটা, হ্যাঁ মানে ব্যাপারটা এরকম। যেমন ওভাররাইট, ইনহেরিটে আমরা কি করি দেখ না, আমরা একটা ক্লাস থেকে কিছুক্ষণ ইনহেরিট করলাম, দেখ আমার যদি ওইটাকে ওভাররাইট না করলাম তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না। যেমন আমি তোদের দেখালাম, এই যে যেমন দেখালাম যে টেস্ট 7 ক্ষেত্রে। এবার দেখ এইগুলো না, এবার দেখ অনেক ক্ষেত্রে না এটা খুব মাথায় ইম্পর্টেন্ট, কিন্তু ঠিক আছে কনফিউজ হবি না। কিছু কিছু জিনিস না কন্ট্রাডিক্ট আছে, কেন সেন্স বলবি না, একবার হচ্ছে এটা একবার হচ্ছে এটা না, জেডিকের ওপর ডিপেন্ড করে এইগুলো জিনিসপত্র। ঠিক আছে, জেডিকে ভার্সনের উপর অনেক কিছু ভেরিয়েশন চলে এসছে, জেডিকে ভার্সনের উপর অনেক, যেমন আগে ফাইনাল ভেরিয়েবলকে আনইনিশিয়ালাইজ করা যেত, এখন করা যায় না জেডিকে এর পর থেকে।
তো ঘাবড়াবো না, অনেক ক্ষেত্রে অনেক বইতে অনেক রকম বলবে, তো ওটা নিয়ে টেনশন করবো না। টেনশন করবো মানে আমরা একটা চেক করে দেখবো আমার ভার্সন টু ভার্সন, কারণ ভার্সন টু ভার্সন যেদিকে ফিচার্স কিন্তু চেঞ্জ হয়ে যায়, ভার্সন টু ভার্সন কিন্তু ফিচার চেঞ্জ হয়ে যায়। যখন আমি দেখাবো দেখবি একটা টপিক আছে, মানে যখন ই করবো অ্যাবস্ট্রাকশন করাবো, ইন্টারফেস বলে আছে, যেদিকে 8 আগে অবধি ইন্টারফেসটা একরকম, মানে আমি একরকম ডেফিনেশন বলবো, যেদিকে 8 পর দেখবো ডেফিনেশনটা আমি ব্রেক করে দিচ্ছি, মানে আমি একটা ডেফিনেশন বলবো আর পরে আমি সেটাকে কন্ট্রাডিক্ট করে আমি আরেকটা ডেফিনেশন বলবো। তো এইগুলো ভ্যারি করে কি বলতো, ভার্সন টু ভার্সন যেদিকে। তাহলে তো পুরনো কোনো কাজের উপরে মানে ওরকম কিছু হ্যাঁ, করতে ওই পারবো। জন্য মাইগ্রেট করতে হয়। তো ওই জন্য অর্ধেক জায়গায় যখন কোম্পানিতে কাজ হয় না, পুরোনো নতুন টেকনোলজি যখন ডেভেলপ হয়, নতুন টেকনোলজিকে কাজ শুরু করলে হয় না। এই নতুন টেকনোলজিতেই একটা গেলাম, নতুন টেকনোলজি পেলে আমরা কাজ শুরু করলাম, হয় না, কোনোদিনই করতে পারবি না। প্রথম কাজ হচ্ছে কি, তোকে যদি এই নতুন টেকনোলজি দিয়ে করতে হয়, তাহলে তোকে আগে যে এটার উপরে যা কাজ হয়ে গেছিল সবকটা কাজকে নতুন টেকনোলজিতে আগে তুলে আনতে হবে, করতে হবে, মানে এটাকে বলে মাইগ্রেশন বলে। মাইগ্রেশন করিস না যখন একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে যাস, এরকম ব্যাপার। এটাকে বলে মাইগ্রেশন, কোড মাইগ্রেশন করতে হয়, মানে আগের ফ্রেমওয়ার্ক থেকে তুই নতুন ফ্রেমওয়ার্কে আসছিস, আবার নতুন করে লিখতে হবে আমাকে। নতুন করে। ওটার অনেক টেকনিক আছে, অনেক কিছু করা যায়, সেগুলো দিয়ে, ঠিক আছে, সেগুলো মাইগ্রেট করতে হয়। আরে বাবা, তোর কি লজিক কি চেঞ্জ হবে নাকি? সিনট্যাক্স চেঞ্জ হতে পারে, লজিক হ্যাঁ, সিনট্যাক্স চেঞ্জ না, তো সেগুলো অনেক করা যায় অনেকভাবে। তো এইগুলো না মাথায়, এই জন্য তোদের কি বলে, এই জন্য বলে কমেন্ট করো কোডে সবসময়। তুই 10-15 বছর আগে কি কোড লিখে গেছিলাম, তোর কি 10-15 বছর কেউ মনে থাকবে? তখন কে বাঁচাবে? কমেন্ট করা বাঁচাবে তোদেরকে। তো এইগুলোকে বুঝতে হবে, ঠিক আছে? যখনই কোনো কন্ট্রাডিক্ট হবে আমাকে বলবি, ঠিক আছে? হতে পারে দেখ, আমিও ফ্লোতে বলতে পারি, কোনো কন্ট্রাডিক্ট হলেই বলবি, কোনো এরকম না যে আমি বলেছি মানেই ঠিক, ঠিক আছে? আমাকে যখনই কন্ট্রাডিক্ট হবে সঙ্গে সঙ্গে আটকাবি। এই যেমন বললাম যে আগের দিন হয়তো বলে থাকতে পারি, হতে পারে বলে থাকতেই পারি আমি, প্রবলেমটা হচ্ছে দেখ, ইনহেরিট হচ্ছে, কিন্তু ইনহেরিটেন্সের ফিচার্সটা কেউ প্রপারলি ইউজ করতে পারছে না। তো মেথডকে আমি কোনোদিন ওভাররাইট, দুটোই ইনহেরিট হচ্ছে কিন্তু ওভাররাইট করতে পারছি না আমি। এবার ক্লাসকে ফাইনাল করে দিয়েছি, ক্লাসকে ফাইনাল করে দেওয়ার ফলে দেখ এখানে এরর দিয়ে দিয়েছে। প্রবলেম এটাই, ক্লাসকে যদি ফাইনাল করে দিই, সেই ক্লাসটা থেকে কেউ ইনহেরিট হতে পারবে না। এখানে আমি এররটা নিয়ে যাই, কি বলছে, টাইপ 8 ক্যান নট সাবক্লাস দ্য ফাইনাল ক্লাস টেস্ট 7। কোনো ক্লাসকে যদি আমি ফাইনাল বলে দিই, তাহলে সেই ক্লাস থেকে আমি কোনো ক্লাস ইনহেরিট হতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। Is final method inherited? Yes, final method is inherited, but cannot override it. এই যে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে। হ্যাঁ, ইনহেরিটেন্স জানি, ফাইনাল কিওয়ার্ড জানি, ভুট করে বলে দিল ফাইনাল মেথড কি ইনহেরিটেড, ব্যাস ঘাবড়ে গেলাম। ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখতে হবে কোশ্চেনগুলো, ঠিক আছে? শুধু প্রোগ্রাম করলেই হয়ে যাবে না, আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। দাদা বলছি, ওভাররাইড করতে পারি না, ওভারলোড করতে পারি? ওভারলোডের কনসেপ্ট তো পুরো আলাদা জিনিস, কি করে? না, ওটা বলছি না, ফাইনাল কোন একটা মেথড করলাম, সেটা আবার ওভাররাইড করতে পারবো? ওভাররাইট আর ওভারলোড আলাদা জিনিস পুরো। ওভারলোডের কথা ওভারলোড হয় কি একই নামের দুজন হলে? হ্যাঁ, সেটাই। সেখানে তুই ফাইনাল লেখ, আর সেটা তো একটা ক্লাসের মধ্যেই থাকবে। ওভারলোড হতে গেলে তো মেথডগুলোকে একটা সেম ক্লাসেই রাখতে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, তুমি যে বললে ফাইনাল ক্লাসটা ইনহেরিট হয় না, তাহলে তো জাভার তো মেইন পিলারই ইনহেরিটেন্স। তুমি যদি একটা ক্লাস ইনহেরিট না করতে লাভ কি, মানে ওরা একটা সিঙ্গেল ক্লাস থেকে? না, আমি আরে ওই জন্য তো কোনোদিন আমরা কোনো ক্লাসকে ফাইনাল করবো না। তো
তাহলে ফিচার্সটা রেখেছে কেন? তাহলে ফিচার্সটা তাহলে ফিচার্সটা রেখেছে কেন? কোনো কারণে কোনো সময় যদি এরকম একটা সিচুয়েশন অ্যারেজ করে, তোকে বললো আমি এমন একটা জিনিস তৈরি করব, এই যে যেমন এখানে ও বললো টেস্ট 7 বলছে এমন একটা জিনিস করব যেটা শুধু আমার বাড়ির লোকই পাবে আর কেউ পাবে না। এক্ষেত্রে ইনহিট হওয়ার ফলে সুবিধাটা কি? এই বাড়িতে একটা বিশাল বড় পাম্পের মেশিন আছে, অন্য বাড়িতে নেই, তাহলে কি করছিল এই টেস্ট 8 বলে যে বাড়িতে আছে টেস্ট 7 থেকে ইনহিট হচ্ছিল, যার ফলে কি হলো এই পাম্পের মেশিনটা যেটা ছিল অ্যাকচুয়ালি টেস্ট 7 এর কাছে গিয়ে কিছুক্ষণের জন্য ইউজ করছে, তাই তো? ইনহেরিটেন্স এই জন্য তো, রিইউজেবিলিটি তো, ইনহেরিটেন্স কেন? রিইউজেবিলিটি তো, যে আমার কাছে টেস্ট 7 আমার এমন একটা জিনিস আছে যে জিনিসটা আমার টেস্ট 8 এর ভেতরে নেই, এবার টেস্ট 8 আমার লাগছে, তা আমি যখন জানি টেস্ট 7 এর কাছে ওটা আছে, তাহলে আমি কেন শুধু শুধু আমি নিজে থেকে কিনতে যাবো? আমি ওর থেকে একটু নিয়ে নিই, ইনহেরিট করে নিই। কিন্তু এবার বললো এবার এটা হচ্ছে খুচুটে বাড়ি, কিচ্ছু কারোর সাথে শেয়ার করবে না, কাউকে কিছু দেবে না, এরকম যদি একটা সিনারি হয়ে যায়। ও বললো যে না, আমি কাউকে আমার জিনিসপত্র শুধু আমার ক্লাসেরই অবজেক্ট করতে পারবে, মানে এই ক্লাসে যে অবজেক্ট তৈরি হবে সেই অ্যাক্সেস করতে পারবে, অন্য কাউকে আমি আমার ক্লাসের জিনিস শেয়ার করব না। এরকম যদি কোনো রকম কোনো দিন কোনো প্রোগ্রামে সিনারিও দাঁড়িয়ে যায়, তোকে বললো যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করো, তুমি যে ক্লাসের অবজেক্ট তৈরি করো, কিন্তু যখনই ওই ক্লাস থেকে কেউ ইনহেরিট বা কিছু শেয়ার করতে যাবে সাথে সাথে এরার দেয়। বোঝাতে পারছি আমি জিনিসটা কি বলতে চাইছি? দাদা এটা তো প্রাইভেটে এই লাস্ট লাইনটা তুমি কি বললে বুঝলাম না। কোন জায়গাটা বল? এই যে কেউ যখন একটা সিনারিও বলতে বলবে এই লাইনটা যেটা বলবে, একটা সিনারিও বললে দেখো তুমি অনেকগুলো ক্লাস করে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, তোকে বলে হলো যে এর মধ্যে তুই ক্লাস 2 ক্লাস 3 কিছু ফাংশনালিটি থাকবে, কিন্তু মাথায় রাখবে একটা ক্লাস 1 বলে যে ক্লাসটা আছে এর ফাংশনালিটি যেন কেউ শেয়ার করতে না পারে। তোকে বললো এই ফাংশনালিটি যেন কেউ শেয়ার করতে না পারে। এবার দেখ তুই একটা ক্লাস 1 করেছিস, এবার কেউ একজন বললো ক্লাস 2, হুট করে লিখে দিল ক্লাস 2 এক্সটেন্ড ক্লাস 1, তার মানে কি শেয়ার করে নিল তো? তার থেকে শেয়ার তো করে নিল। এবার বলেছে তোর প্রোগ্রামে তোকে এমন ভাবে করতে হবে কেউ চাইলেও করতে পারবে না। এবার তুই কি করে দিলি? তাহলে তুই ক্লাস 1 কে ফাইনাল করে আচ্ছা আচ্ছা ওইখানটাতে এরারটা দিচ্ছে। হ্যাঁ ক্লাস 1 কে ফাইনাল করে দিলি, তার ফলে সুবিধাটা কি হলো? কেউ যদি চায়ও তাও করতে পারবে না, এরর দেবে। আমি বোঝাতে পারছি কি বললাম? রিয়েল লাইফ সিনারিওটা বুঝতে পারছি? রিয়েল লাইফ দাদা যদি ক্লাস 1টাকে যদি প্রাইভেট করে দিই তাহলেও তো হবে। ক্লাস 1টাকে ওই যে তুমি বললে ইউজ করতে পারবে না, যদি প্রাইভেট করে দিই তাহলে তো ইউজ করতে পারবে না। হ্যাঁ, প্রাইভেট জিনিস আমি ইনিট করতে পারি না, হ্যাঁ সেটা ঠিক। ক্লাস 1 কে প্রাইভেট করলেও হয়, যেমন পাবলিক আছে, পাবলিক ক্লাস, মানে তুই বলছিস সেটা তো আমার ভার্সনের উপর প্রবলেম হয়ে যাবে, চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ দেখ তোরে প্রাইভেট ক্লাসে প্রথম কথা হচ্ছে এখানে এররই দেবে তোকে, এররই দিচ্ছে। দেখ হ্যাঁ সবসময় যখন ক্লাস তৈরি করতে যাবি বাই ডিফল্ট এটা তুমি সেট করে দেখবি, বাই ডিফল্ট সবসময় কিন্তু ক্লাসটা পাবলিক থাকে। দেখবি তুই একটা ক্লাস তৈরি করতে যা, এক্সটেনশনটা দেখ পাবলিক দেওয়া থাকে। দেখ প্রাইভেটের এখানে অপশনটা ডিসেবল করে দেওয়া আছে। দেখ একটাই ক্লাস তো পাবলিক হয়। হ্যাঁ, ওই সেম নামের ফাইলের নামের সাথে সেম নামের ক্লাসটাই পাবলিক হয়, বাকিগুলো পাবলিক করতে গেলে তো এরর দিচ্ছে। তাহলে আমি যদি একটাই জাভা ফাইলে অন্য ক্লাস বানাই প্রাইভেট করে, তাহলে এই জাভা ফাইলে তো আমি সেটাকে ইনহেরিট করতেই পারবো, অন্য জাভা ফাইলে সেটাকে ইনহেরিট করতে পারবো। বুঝতে পারলাম না, একবার বল। মানে এই জাভা ফাইলে যদি একটা ক্লাস বানাও প্রাইভেট করে, একই প্যাকেজের ভেতরে তো দুটো সেম নামের ক্লাস তো তৈরি করতে পারবি না। না, দুটো সেম নামের কেন, আলাদাই করব, অন্য নামের আলাদা। হ্যাঁ, মানে বুঝতে পারছি না, কোশ্চেনটা বুঝতে পারছি না। মানে এই জাভা ফাইলটাতে যেটাতে এখন তুমি আছো হ্যাঁ টেস্ট 7 এ, এখানে যদি তুমি একটা ক্লাস বানাও প্রাইভেট করে,
তাহলে অন্য জাভা ফাইলে সেম প্যাকেজের ভেতর এই প্রাইভেট ক্লাসটাকে তো ইনভাইট করা যাবে না, কিন্তু এই জাভা ফাইলে তো করা যাবে। আমি টেস্ট 7 এর ভেতরে আমি একটা ক্লাসের ভেতরে ক্লাস তৈরি করব। ক্লাসের ভেতরে কেন ক্লাস তৈরি করবে? ক্লাসের বাইরেই ক্লাস তৈরি করবে, মানে এই জাভা ফাইলে তৈরি করবে। তুই বলছিস এখানে বলছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা বলছিস তুই? হ্যাঁ এরকম টেস্ট 5 হয়তো বিলং আছে, হয়তো এরর দিচ্ছে তো। আচ্ছা দাদা, এরকম করার সময় দেখেছি মানে এখানটাতে যদি সেকেন্ড মানে ধরো এরকম একটা সেকেন্ড ক্লাস তৈরি করি, ওখানটাতে পাবলিক বা প্রাইভেট দিতে যায় না, শুধু ক্লাস হিসেবে আর ক্লাস নামটা লিখতে। বাই ডিফল্ট নিয়ে নেবে, তুই কিছু মেনশন না করা মানে ডিফল্ট। হ্যাঁ, আমি যদি পাবলিক লিখতে যাই তখন আবার এরর দেয়। পাবলিক লিখতে গেলে এরর দেয়? শুধু জাভা ফাইলের নামের সাথে সেম নামের ক্লাসটাই পাবলিক করা যায়। হ্যাঁ মানে এখানে ধরো এমনি ধরো যখন টেস্ট 5 দিলে এটা যদি পাবলিক ক্লাস টেস্ট 5 দিয়ে এরর দিচ্ছে, কিন্তু তুমি যদি শুধু ক্লাস টেস্ট 5 লেখো দেবে করতে। ঠিক আছে, লাস্টে দাঁড়া, কোশ্চেনটা একটুখানি ঘটোমটো লাগছে আমার, আমি বুঝতে পারছি না কোশ্চেনটা, হয়তো লাস্টে একটু দাঁড়া, লাস্টে আমি বলবো কি প্রবলেম রিজলভ করবো। কিছু জিনিসটা শুনলাম, জিনিসটা তো ভালো, তো একটুখানি শুনি তারপর বলবো, ঠিক আছে? তো এবার দেখ, যেটা কোশ্চেনটা ও বললো যে আমাকে যে কেন একে এই ওভাররাইডিংকে কেন রান টাইম পলিমরফিজম বলা হয়, এটা আমার বোঝার জিনিস, ঠিক আছে? দেখ একটা সিনারিও দেখাচ্ছি, দেখ সিনারিওটা দেখ। একটা ব্যাংক বলে ক্লাস আছে, ঠিক আছে? একটা ব্যাংক বলে সিনারিওটা ভালো করে দেখবি, কেন রান টাইম পলিমর, সিম্পল ইনহেরিটেন্স আছে, সিম্পল ইনহেরিটেন্স, যেখানে মেথড ওভাররাইডিং করেছি আমি। কেন এটাকে রান টাইম পলিমরফিজম বলা সেটা আমি একটু বুঝবো, ঠিক আছে? দেখ, ব্যাংক বলে একটা ক্লাস আছে, ব্যাংকের ভেতরে আমার গেট অফ ইন্টারেস্ট, আচ্ছা করে দেখাবো না এখান থেকেই দেখাবো, বল হাতেতে করে দেখাবো? যেটা বলবি, যেটা সুবিধা হয় সেটা বল। করে দেখাতে বললে আমি করে দেখাবো, নাহলে এখান দিয়ে দেখাবো। দেখ যদি বুঝতে না পারি তাহলে বলবি, আমি করেই দেখো। ওই তো নিচে তো কোডটা লেখাই আছে, সবই লেখা আছে, আউটপুটও লেখা আছে, আউটপুটও লেখা আছে এখানে। আচ্ছা দেখ, না বুঝতে পারলে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখ, ব্যাংক বলে একটা ক্লাস আছে, যে ক্লাসের ভেতরে গেট ইন, আচ্ছা কোশ্চেন এনে এরকম ভাবে কোশ্চেন আছে অনেক সময়, মানে গ্রাফিক্যালি কোশ্চেন এরকম ভাবে অনেক সময় দেয়। এই যে দেখ, এই যে এটা থেকে বুঝে গেলি যে এটা হচ্ছে ব্যাংক একটা ক্লাস, তার ভেতরে এই মেথডকে এইভাবে লেখে, এই যে গেট রেট অফ ইন্টারেস্ট, এই কোলন দিয়ে ফ্লোট, মানে হচ্ছে ফ্লোটটা হচ্ছে তার রিটার্ন টাইপ। কিছু মেনশন অনেক সময় মেনশন করে দেয়, প্রাইভেট পাবলিক এগুলো মেনশন করে দেয়, কিছু মেনশন না করে দেয় মানে ডিফল্ট। একইভাবে দেখ, এই ব্যাংক ক্লাস থেকে আরো 3খানা ক্লাস ইনহেরিট হয়েছে, একটা এসবিআই, একটা আইসিআইসিআই, একটা অ্যাক্সিস। 3টে ক্লাসের ভেতরেও কিন্তু দেখ গেট রেট অফ ইন্টারেস্ট বলে একটা মেথড আছে, আছে আছে, ঠিক আছে? তাহলে এটা কাইন্ড অফ কিরকম, গেট রেট অফ ইন্টারেস্ট এখানে থাকার পরও এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে কি এটা কি হলো? বেসিক্যালি ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং হচ্ছে, 3টে ক্লাসেই হচ্ছে। এবার দেখ সিনারিও কি হচ্ছে। তাহলে আমি একটা ব্যাংক বলে ক্লাস তৈরি করলাম, যার ভেতরে কিছু না গেট ইন, আচ্ছা আমি করেই দেখাচ্ছি, করেই দেখাচ্ছি। মুশকিল হচ্ছে এতগুলো ক্লাস তৈরি করা ডিফিকাল্ট হয়ে যায়। ভালো, এটা ওয়ান অফ দ্য আমার ফেভারিট একটা প্রোগ্রামের মধ্যে পড়ে। এইটা হয়ে যাবে, এরপর একটা প্রোগ্রাম দেবো। অলরেডি এরকম একটা প্রোগ্রাম করেছিস, অ্যাসাইনমেন্টে ছিল না অ্যাকাউন্ট নিয়ে? হ্যাঁ ছিল, এগুলো ওখানে ছিল।
তাহলে ব্যাংক আছে, অ্যাক্সিস আছে, এইচডিএফসি আছে, এসবিআই আছে। তাহলে আমি ব্যাংকে আমি এখানে আমি কি করলাম, সিম্পল পাবলিক রেট অফ ইন্টারেস্ট কি দিলাম না, একটা এক্সাম্পল দিয়ে দেখি। ওটা ফ্লোট ছিল না রিটার্ন টাইপটা? সেটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেখ আমি তো আমার তো ইম্পর্টেন্ট না যে কি আমার জাস্ট বোঝানো, ঠিক আছে। জাস্ট পাবলিক ভয়েড ইন্টারেস্ট এরকম একটা আছে, ঠিক আছে। এর ভিতরে একটা মেথড আছে পাবলিক ভয়েড ইন্টারেস্ট। আমার মানে এমটা বোঝানো উচিত, এমটা বোঝানো হচ্ছে আমার এম, আমি কী করতে চাইছি। তাহলে এই সেমভাবে ইন্টারেস্ট এখানে একটা সিস্টেম ডেভেলপমেন্ট লিখে দিই। দেখ তাহলে এ দেখ ব্যাংক বলে আছে, তার ভিতরে একটা ইন্টারেস্ট বলে মেথড আছে সেম, আর তারপরে একটা সিম্পল একটা মেসেজ লিখেছি কি সিস্টেম ডট প্রিন্টএলএন বলে একটা ইন ব্যাংক আউটপুট। অ্যাক্সেস বলে একটা ক্লাস আছে, যে ক্লাসটা ব্যাংক থেকে নিয়ে হয়েছে, তার ভিতরে একটা ইন্টারেস্ট বলে মেথড আছে, যার ভিতরে সিম্পল একটা মেসেজ দিয়েছি ইন্ট অ্যাক্সেস। এইচডিএফসি আছে, সেটা আমার ব্যাংক থেকে নিয়ে হয়েছে, যার ভিতরে একটা ইন্টারেস্ট মেথড বলে আছে, তার ভিতরে আমি সিম্পল ইন্ট এইচডিএফসি। আর এসবিআই বলে একটা আছে, যার ভিতরে আমি দেখ ব্যাংক বলে আমি যেটা ব্যাংক থেকে নিয়ে হয়েছে, যার ভিতরে একটা ইন্টারেস্ট বলে মেথড আছে, ঠিক আছে, যার ভিতরে একটা ইন্টারেস্ট বলে জিনিস আছে, সেটাকে আমি নর্মালি আমি প্রিন্ট করেছি, ঠিক আছে। এবার দেখ এবার আমি মেন কোথায় গেল, মেথড ওভাররাইডিং হচ্ছে তো এখানে, হ্যাঁ হচ্ছে। ইন্টারেস্ট বলে আছে, ঠিক আছে। এবার হ্যাঁ হচ্ছে। দেখ আমার কাছে কোনো প্রবলেম নেই। দেখ আমি যদি একটা এইচডিএফসি তিনটে অবজেক্ট তৈরি করলাম, দেখ তিনটে ব্যাংকের এইচ এস এস এ। এবার দেখ আমি যদি এখানে এই জিনিসটা লিখতাম যে এইচ, দেখ যে ডট মারবো, দেখ অলরেডি একটা ইন্টারেস্ট বলে মেথড চলে এসছে, দেখ ইন্টারেস্ট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে এস লিখবো, এর ভেতরে একটা ইন্টারেস্ট বলে মেথড আছে,
চলে এসছে। এ লিখবো, ডট দেবো, এর ভিতরে ইন্টারেস্ট বলে মেথড আছে, চলে এসছে। এটা হলো আমার সিম্পল জিনিস, কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা, এই যে যখন এইচ ডট ইন্টারেস্ট করলাম, এইচটা কোন ক্লাসের অবজেক্ট? এইচডিএফসি। এইচডিএফসির কাছে গেল, এখানে কি হয়েছে? ইনহেরিট হয়েছে কিন্তু ব্যাংক থেকে এইচডিএফসি, তাহলে ব্যাংকের ভেতরে কিন্তু এটা ইন্টারেস্ট বলে মেথড ছিল, কিন্তু সেটা ইনহেরিট হয়ে আসলেও এখানে যেহেতু নিজস্ব একটা ইন্টারেস্ট বলে মেথড লিখে দিয়েছি, সে কী করলো? ওই ব্যাংকের ইন্টারেস্ট মেথডটাকে ওভাররাইড করে দিল। তাহলে যখন আমি এটাকে কল করছি, এই যে এইচ ডট ইন্টারেস্ট, তাহলে কে কল হবে? এইচডিএফসি ইন্টারেস্টে কল হবে, হ্যাঁ কি না? সিমিলারলি এসবিআই এর ক্ষেত্রেও যখন এস ডট ইন্টারেস্ট করলাম তখন কোনটা কল হবে? এসবিআইটা। যখন এ ডট ইন্টারেস্ট করলাম তখন কাটটা কল হবে অ্যাক্সিস। সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। দেখ, এটাকে আমি রান করছি, দেখ আউটপুটও সেরকম এসে ইন এইচডিএফসি, ইন এসবিআই, ইন অ্যাক্সিস, তাই তো? এবার আমি যদি এখানে এরকম করতাম, ব্যাংক বি ইকুয়াল টু নিউ ব্যাংক, এই ব্যাংক ডট ইন্টারেস্টের জন্য কোনটা কল হতো? ইন ব্যাংক। ব্যাংক একটা, তাহলে আউটপুট কি আসবে? ও আচ্ছা, সব সেভ করিনি, সেভ, ইন্টারেস্ট বানান ভুল লিখেছো। হ্যাঁ না না, সেভ করিনি। ইন ব্যাংক আর কি লিখেছে তো ওটা বলছি। আচ্ছা সে ঠিক আছে। ইন ব্যাংক, ইন এইচডিএফসি, ইন এসবিআই, ইন অ্যাক্সিস, ঠিক আছে? ঠিক আছে, ই নেই, যাই হোক, এখানে আমি ঠিক আছে, তাই তো? আউটপুট ঠিকঠাক আছে। এবার আমি এটা কাজ করি, দেখ এটা আমি ছেড়ে দিলাম। আমি থাক, এটা আমি এটাকে আমি পুরো কমেন্ট করি, পুরো কমেন্ট করে দিলাম। এবার নিঃশ্বাস দিলাম, এবার আমি সিম্পল কী করলাম, দেখ একটা ব্যাংক ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? এবার তার ভিতরে আমি কী করলাম, দেখ বি ইকুয়াল টু, ভালো করে দেখবি জিনিসটা যেটা করতে চলেছি, আচ্ছা বিটা কোন ক্লাসের অবজেক্ট? ব্যাংক। ব্যাংকে তার ভিতরে ব্যাংকের অবজেক্টটা তৈরি করছি কার? এইচডিএফসি। এবার আমাকে বল, এই যে ইন্টারেস্ট এখন লিখলাম, এর জন্য কোন মেথডটা কল হবে? এইচডিএফসি। এইচডিএফসি। দেখ লেখাটা ইন দিয়ে, ঠিক আছে? ইন দিয়ে। এবার দেখ সিমিলারলি এই পরের মুভমেন্টে তুই যদি আবার এখানে লিখিস যে বি ডট নিউ অ্যাক্সিস, তারপর আবার বি ডট ইন্টারেস্ট, সেভ করে রাখলাম ইন অ্যাক্সিস, একইভাবে ইন এসবিআই। এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কি হচ্ছে, কি হল? এবার একটা টার্ম এখানে আসছে, আপকাস্টিং।
আপকাস্টিং কি বলছে, ইফ দ্য রেফারেন্স ভেরিয়েবল অফ দ্য প্যারেন্ট ক্লাস রেফার টু দ্য অবজেক্ট অফ চাইল্ড ক্লাস। এখানে সেটি জিনিসটাই হচ্ছে, এখানে সেই জিনিসটাই দেখ এরকম দাদা একটু জুম করবে, zoom করবো? একটু জুম করবে। এ দেখ এখানে কাইন্ড অফ ব্যাপারটা দেখ, এই এরকম সিনারিওটাই আমি করেছি না। দেখ একটা ক্লাস এ বলে একটা ক্লাস আছে, ক্লাস বি বলে একটা ক্লাস আছে, যে ক্লাস এ কে ইনহেরিট করেছে। এবার যখন অবজেক্ট তৈরি করেছি, অবজেক্ট তৈরি করার সময় আমি কি করেছি, দেখ লিখেছি হচ্ছে এ ক্লাসের অবজেক্ট, এ ক্যাপিটাল এ স্মল এ, মানে ক্যাপিটাল এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম যার নাম হচ্ছে বি, কিন্তু নিউ কিওয়ার্ড দিয়ে অ্যাকচুয়ালি অবজেক্টটা তৈরি করছি কার, বি এর, তাই তো? তার মানে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা কর, রেফারেন্স ভেরিয়েবলটা কার, প্যারেন্ট ক্লাসে, কিন্তু অবজেক্ট তৈরি করছি কার, চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাসে এবারে এই লাইনটার মানেটা কি, আপকাস্টিং এটা বুঝে গেল নাকি লাইন? ইফ দ্য রেফারেন্স ভেরিয়েবল অফ দ্য প্যারেন্ট ক্লাস, ওই যে ক্যাপিটাল এ স্মল এ, তাহলে স্মল মানে ক্যাপিটাল এ ক্লাসের অবজেক্ট হচ্ছে স্মল এ, তাহলে রেফারেন্স ভেরিয়েবল ওটা তো রেফারেন্স বলে, তো আমরা বলেছিলাম না মনে নাই অবজেক্ট তৈরি করার সময় যে টেস্ট শুধু লেখা আছে, এক্ষেত্রে অবজেক্ট তৈরি হয়নি, এক্ষেত্রে কি হয়েছে শুধু রেফারেন্স। যখন টেস্ট ওবি ইকুয়াল টু নিউ টেস্ট হলো তখন কি অবজেক্ট তৈরি হলো, তাই তো? তাহলে এখানে কি হলো, ইফ রেফারেন্স ভেরিয়েবল অফ দ্য প্যারেন্ট ক্লাস রেফার টু দ্য অবজেক্ট অফ দ্য চাইল্ড ক্লাস, তাই হচ্ছে না? এই যে রেফারেন্সটা, এই যে এই রেফারেন্সটা কাকে পয়েন্ট করছে, চাইল্ড ক্লাস, এ ক্লাসের চাইল্ড ক্লাসকে, বি, বি এর অবজেক্টকে রেফার করছে তো। হ্যাঁ এই যে কনসেপ্টটা, হ্যাঁ দাদা এই কনসেপ্টটাকে বলে আপকাস্টিং। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ভাইভা ইন্টারভিউর জন্য, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টার্ম কিন্তু আপকাস্টিং, আপকাস্টিং, ডাউনকাস্টিং, আসবো ডাউনকাস্টিং পরে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টার্ম কিন্তু আপকাস্টিং, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টার্ম কিন্তু ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করে কিন্তু। আর এইটা খুব মানে কি বলবো, মানে অনেকেই অনেক ম্যাক্সিমাম বইতে এটা উল্লেখও করেনি অনেক জায়গায়, আমি অনেকগুলো তো বই পড়ে আমার, তো এই বই অনেক বইতে এগুলো উল্লেখই করেনি। ব্যাপারটা বুঝতে পারছি না, মানে এই কনসেপ্টটা বুঝছি কিন্তু এটা করে সুবিধাটা কি? বলছি জিনিসটা কি হয়েছে, এটা বুঝতে কি হয়েছে বল, এটা বল, কি বুঝতে পারছিস না সেটা বল আমাকে। তার মানে রেফারেন্সটা ক্রিয়েট করলে তুমি চাইল্ড ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করলে এটা বুঝলাম, কিন্তু মানে এটা কেন হচ্ছে বা কি আমি জন্য, যেটা বলেছি সেটা বুঝেছিস তো, কেন কেন হচ্ছে সেটা আমি বলছি, সেটা আমি আসছি। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আমি যে যে সিনারিওটা রেফারেন্সটা ওটা করেছো আর চাইল্ডের ওটা করেছো, এটা বুঝতে পেরেছি। আপকাস্টিং কাকে বলে এই জিনিসটা বুঝতে পেরেছিস তো, আপকাস্টিং মানে এই যে লাইনটার মানেটা বুঝতে পেরেছিস তো। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখ এই সেম কাজটাই দেখ আমি এখানে করেছি, ভেবে দেখ হ্যাঁ সেম কাজটা এখানে করেছি তো। হ্যাঁ এবার দেখ ব্যাপারটা হচ্ছে এখানে সিনারিওটা হচ্ছে এরকম যে দেখ আগে আমি প্রথম অ্যান্সারে আমি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দিই। ফার্স্ট কোশ্চেন কি কোশ্চেন, যে ওভাররাইডিংকে, এখানে তো ওভাররাইডিংও আছে তাই তো, এখানে ওভাররাইডিংও আছে, কারণ প্রত্যেকটা এইচডিএফসি অ্যাক্সিস ইন্টারেস্ট বলে মেথডটা আছে, আর ওভাররাইড হচ্ছে। কোশ্চেনটা হচ্ছে এখানে কেন একে রান টাইম পলিমরফিজম বলা হয়, এটা এবার কোশ্চেন। এবার দেখ, আর কম্পাইল টাইম পলিমরফিজম কাকে বলা হতো, মেথড মেথড ওভারলোডিং, তাই তো? হুম আচ্ছা মেথড ওভারলোডিং কিরকম দেখতে হতো, সামথিং এরকম হতো না? একই মেথড নেম ডিফারেন্ট প্যারামিটার।
এটা বলো ঠিক আছে তো, ভিতরে বলে ঠিক তো, হ্যাঁ এটার জন্য কে কল হবে না না এইটা, এটার জন্য কে কল হবে এইটা, তাই তো? আচ্ছা তুই ভেবে দেখ, আমাকে কি এই জিনিসটা যে কোনটার জন্য কোনটা কল হবে এটা বোঝার জন্য কি আমাকে রান করতে হতো? না না নোটিস করে দেখে দেখ, না। ডিউরিং কম্পাইল টাইমে কিন্তু এটা ডিসাইড হয়ে যাচ্ছে যে এটার জন্য এটাই কল হবে, তাই না? হুম কম্পাইলার তো বলে দিচ্ছে যে যখন এটা হবে তুমি একেই কল করবে, যখন একে হবে তুমি একেই কল করবে, তাই না? হুম হ্যাঁ কি না? হ্যাঁ দাদা হ্যাঁ তাহলে ডিউরিং কম্পাইল টাইমে বুঝে যাচ্ছি তো যে কোন মেথডটা কল হবে, কোন মেথডের কোন ভার্সনটা কল হবে, তাই তো? হ্যাঁ তাই জন্য একে বলা হয় হ্যাঁ, কম্পাইল টাইম পলিমরফিজম। ডিউরিং কম্পাইল টাইম ডিসাইড হচ্ছে কোন মেথডটা কল হবে, বুঝেছি? বুঝেছি এবার বুঝেছি দাদা। চলে আসি এখানে, কেন রান টাইম পলিমরফিজম বলা হয়? দেখ, ওটা রান করার পর বুঝে যায়। রান টাইম ডিসাইড হচ্ছে কে, তুই কি আগে থেকে বলে দিতে পারবি কোন ইন্টারেস্টটা কল হচ্ছে? না না, দেখ আমি এখানেও যা লিখেছি তুই নোটিস করে দেখ, এখানে যেমন একবার এটা লিখলে এটা কল হচ্ছে, এটা লিখলে এটা কল, এটা যেমন ডিউরিং কম্পাইল টাইমের আগে ডিসাইড হয়ে যাচ্ছে, রান করার আগে ডিসাইড হয়ে যাচ্ছে। কিন্তু দেখ এই দুটো লাইন যখন আমি বি ডট ইন্টারেস্ট লিখলাম, এখানেও বি ডট ইন্টারেস্ট লিখেছি, এখানেও কিন্তু বি ডট ইন্টারেস্টে লিখেছি, কিন্তু কেন এরকম হচ্ছে যে এই ইন্টারেস্টে যখন কল করছি তখন এইচডিএফসি দেখাচ্ছে, আউটপুট এসে যখন এটা কল করছে তখন এক্সিস দেখাচ্ছে। তার মানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে তো কিছু, নিশ্চয়ই নিশ্চয়ই। তার মানে এটা বলতে পারছি যে এই ইন্টারেস্টের জন্য যে ইন্টারেস্টটাকে কল করা হচ্ছে নিশ্চয়ই এই ইন্টারেস্টের জন্য সেটাকে কল করা হচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা হ্যাঁ। তার মানে হ্যাঁ, এটা বলতে পারছি তো। দেখ হ্যাঁ, এটা আগে, তার মানে দেখ আমি কিন্তু আগে থেকে বলতে পারছিলাম না, আমি রান করার সময় কিন্তু বলতে পারছি। কেন? ও দেখছে এটা যখন রান করতে গেল, ও রান করে দেখলো যে বি এর ভেতরে কার অবজেক্টের রেফারেন্স আছে, কোন ক্লাসের অবজেক্টের রেফারেন্স আছে, এইচডিএফসি। দ্যাটস ওয়াই যখন বি ডট ইন্টারেস্ট কল করলো ও এইচডিএফসি ইন্টারেস্টটাকে কল করলো। সিমিলারলি নেক্সট টাইম যখন আবার বি ডট ইন্টারেস্ট কল করতে গেল, ও ওই মুভমেন্টে দেখছে এখন এই মুভমেন্টে বি এর মধ্যে কার আছে, অ্যাক্সিস। দ্যাটস ওয়াই অ্যাক্সিসেরটা কল হচ্ছে। সেকেন্ড টাইম থার্ড টাইমে যখন বি ডট ইন্টারেস্ট কল করছে, ও আবার এখানে দেখছে এই রান করার এই মুভমেন্টে, এই যে রান করছি এই লাইনটা যে এখন রান হচ্ছে, এই মুভমেন্টে বি এর ভেতরে কে আছে, এসবিআই এর অবজেক্ট। এসবিআই তাই জন্য এসবিআই তে কল আছে। তার মানে ডিসাইড, দেখ এটা আগে থেকে আমি ডিফাইন করে দিতে পারছি না যে অলওয়েজ এর জন্য এই কল হবে, এর জন্য এই কল হবে, আমি বলতে পারছি না। ডিউরিং রান টাইম ডিসাইড হচ্ছে যে এইটার জন্য কে কল হবে। রান করার সময় দেখছে যে এর ভেতরে কোন অবজেক্টের রেফারেন্স আছে, কোন ক্লাসের অবজেক্টের রেফারেন্স আছে, সেই যে ক্লাসের অবজেক্টের রেফারেন্স আছে সেই ক্লাসের ভার্সনটা কল হবে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা কি বলতে চাইছি? হ্যাঁ দাদা বুঝে হ্যাঁ, ওটা চেঞ্জ হচ্ছে দাদা, ওটা run time টা বলতে বোঝা। পারছেন। এটা দাদা। কেন রান টাইম বল? এই যে তুমি পরপর তিনটে লিখেছো, তো পরপর তিনটের জন্য বোঝা যাচ্ছে যে একবার এইচডিএফসি, একবার এক্সিস আর একবার এসবিআই এর জন্য কল হচ্ছে। মনে করো তিনটের জন্য আলাদা করে বানালাম, নিউ ব্যাংক দিয়ে তিনটে আলাদা করে বানালাম, বানান? তিনটে কিন্তু জাস্ট একটাই কল করলাম, বি ডট ইন্টারেস্ট বললাম, তো সেটার জন্য কিরকম করে হবে? লাস্টে একটা কল হবে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো ঠান্ডা মাথা বল, ঠান্ডা মাথা রাখ। তোর কোশ্চেনটা হচ্ছে এটা তো না 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 না, মনে করো তিনটে যেরকম বানিয়েছি, B1 B2 B3 তাই তো? হ্যাঁ মানে নাকি এই যে এটা বলছিস তিনটে, ব্যাংক বারবার করে নতুন করে তৈরি করছিস? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো করতে পারবি না কোনোদিন, কারণ একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, সেম নামে তুই একটা অবজেক্ট তৈরি করবি কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একই নামে দুটো অবজেক্ট তৈরি করা যায়? না 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 না, ঠিক আছে বুঝেছি। এইটা হচ্ছে ওই রেফারেন্স যেটা তৈরি হয়ে গেছে বি বলে, ওটা বারবার নতুন চাইল্ড মানে চাইল্ড ক্লাসটা ধরছে। দেখ বি কিন্তু রেফারেন্স কিন্তু ব্যাংক ক্লাসে, ঠিক আছে? এবার ওর ভেতরে যা
সিম্পল একটা সোজা কথা দেবো, এই দেখ একটা সোজা কনসেপ্ট দিই। একটা গ্লাস আছে, ঠিক আছে, তুই যখন ওই গ্লাসের ভেতরে জল খাচ্ছিস তখন গ্লাসটা হয়েছে জলের গ্লাস। একটা গ্লাস আছে, যখন কোল্ড ড্রিঙ্কস যাচ্ছিস তখন গ্লাসটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস। যখন দুধ খাচ্ছিস বা বুস্ট যা খাচ্ছিস তখন সেটাকে বলে দুধের গ্লাস। বুঝতে পারছিস কথাটা কি বলতে চাইছি? হ্যাঁ বুঝছি। মানে ডিউরিং, দেখ আমি কি আগে থেকে গ্লাসটা পড়ে থাকলে কি বলতে পারতিস এটা কিসের গ্লাস? গ্লাসটা পড়ে আছে তুই বলতে পারতিস? তুই দেখলি না, ওর মধ্যে কিছু অ্যাসাইন হয়েছে বলে বলতে পারবো। হ্যাঁ, তুই দেখলি এখন গ্লাসটা আমি যখন তুই দূরে গ্লাসটা দাঁড়িয়ে আছে, তুই কি দূর থেকে দেখে বলবি এটা কিসের গ্লাস আছে? বলতে পারলি না। তুই সামনে গিয়ে গ্লাসটাকে তুলে দেখলি এর ভেতরে জল আছে, আচ্ছা জলের গ্লাস। দূরে গিয়ে তুলে দেখলি আচ্ছা এর ভেতরে এখন কোল্ড ড্রিঙ্কসের গ্লাস। আমি কি বোঝাতে পারছি কথাটা কি বলছি? মানে সেম রেফারেন্স ডিফারেন্ট অবজেক্ট, তাই তো? হ্যাঁ, কিন্তু ওভারলোডিং এ কিন্তু সেটা বোঝা যাচ্ছিল। ওভারলোডিং কিন্তু দূর থেকে আগে বোঝা যাচ্ছে, তোকে তার জন্য সামনে যেতে হচ্ছে না। কিভাবে ওভারলোডিংটা কিরকম? একটা 2 লিটারের বোতল আছে, একটা 1 লিটারের বোতল আছে। দূর থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যেতে 2 লিটারের বোতল আছে, এটা 1 লিটারের বোতল, মানে এটা 2 লিটারের জল ধরবে, এটা 1 লিটারের জল ধরবে। সামনে গিয়ে তোকে দেখতে হচ্ছে না যে আচ্ছা এটা কি 2 লিটারের, এটা কি 1 লিটারের। আমি কথাটা কি বোঝাতে পারছি? কি জিনিসটা আমি বলতে চাইছি? বুঝেছি বুঝেছি। দেখেই বোঝা যাচ্ছে, মানে কম্পাইল টাইমে ওটা যে ডিউরিং কম্পাইল টাইমে আমি ডিসাইড করতে পারছি, এখানে ডিউরিং রান টাইম। দ্যাটস ওয়াই ওভাররাইডিং কে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। পলিমরফিজম কথাটা মানে কি? ওয়ান ইন্টারফেস মাল্টিপল ফর্ম, তাই তো? আর সেটা তো হচ্ছে, তো সেটা হচ্ছে। দেখ ইন্টারেস্ট বলে যে মেথডটা আছে সেটা বারবার অনেকগুলো ক্লাসে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ 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 বুঝেছি। হ্যাঁ বুঝেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বল। যে কোনো যা খুশি, যেরকম খুশি, যেরকম ইচ্ছা কোশ্চেন থাকলে বল, কোনো প্রবলেম নেই। আচ্ছা বলছি যে ধরো এই যে আপকাস্টিং ব্যাপারটা বললো, আপকাস্টিং হচ্ছে শুধু মানে ওই যদি আমি ইনহেরিট করি ওই প্যারেন্ট ক্লাসের রেফারেন্স চাইল্ড ক্লাসকে ধরলে ওটা আপকাস্টিং বলবো। হ্যাঁ, সবসময় এই দেখ অন্য কিছু ধরলে হবে না তো? এটা ভালো ভালো জিনিসটা যখন ধরেছিস তখন এটা বলি। এ দেখ দেখ এখানে এরর দিয়ে দিয়েছে, বাকিগুলোতে এরর দেয়নি কিন্তু ওটাতে এরর দিয়ে দিয়েছে। কেন বলতো? এটা চাইল্ড ক্লাস না, চাইল্ড ক্লাস। এক্স্যাক্টলি, কারণ তুই ডেফিনেশনে কি বলে দেওয়া আছে দেখ। সবার করতে পারবে না, তখনই করতে পারবো এই ফান্ডাটা, এই যে ফান্ডাটা, যে এটা অদ্ভুত ব্যাপার না যে আমি রেফারেন্সটা অন্য ক্লাসে আর অবজেক্ট তৈরি করছি অন্য ক্লাসে। এটা অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ এইটাই অদ্ভুত লাগছিল যে রেফারেন্স একটা অন্য আর হ্যাঁ, একটা। এটা অদ্ভুত ব্যাপার না? এটা সবসময় পসিবল না, এটা তখনই পসিবল যদি যে আমি যার অবজেক্টটা তৈরি করতে, যে ক্লাসের অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি সেই ক্লাসটা যদি ওই রেফারেন্স ভেরিয়েবলটা যে ক্লাসের তার চাইল্ড ক্লাস হয়। মানে এখানে যেমন দেখ কার অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, এইচডিএফসি রেফারেন্স ভেরিয়েবলটা কি বি, যেটা কোন ক্লাস? ব্যাংক ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল। যা তার মানে কি এইচডিএফসি টা কি ব্যাংকের যেহেতু চাইল্ড ক্লাস তাই জন্যই আমি এটা করতে পারছি। নেক্সট ক্ষেত্রে দেখ অ্যাক্সিসটা যেহেতু চাইল্ড ক্লাস না, করতে পারছি না। আচ্ছা দাদা যদি ধরো এখানে মানে মাল্টিপল ইনহেরিট থাকতো ব্যাপারটা, ওটা হতো? ইনহেরিটেন্স জাভাতে হয় না। না না মানে ওইটা বলছি না, মানে ধরো এই টেস্ট 1 থেকে টেস্ট 1 ধরো প্যারেন্ট ক্লাস, এবার টেস্ট 1 কে ইনহেরিট করেছে, এবার টেস্ট 3 টেস্ট 2 কে ইনহেরিট করেছে। হ্যাঁ, ওটা মাল্টি লেভেল। এটা তো হয়, এটা মাল্টি লেভেল।
হ্যাঁ ওটা মাল্টি লেভেল, তো এই ওই ক্ষেত্রে তো এই আপকাস্টিং হবে তো, মানে ধরো এবার আমি যদি ধরো ওই টেস্ট ওয়ান এর রেফারেন্স করলাম, হ্যাঁ হ্যাঁ একদম হবে, একদম হবে। মানে তুই বলতে চাইছিস সেটা মানে টেস্ট ওয়ান এর রেফারেন্স আর টেস্ট 3 হচ্ছে কি চাইল্ড, তাহলে টেস্ট 3 ধরবো। এই দেখ এ আছে, এ একটা ক্লাস, তুই লিখলি বি এক্সটেন্ড এ, তুই আবার লিখলি সি এক্সটেন্ড বি, তাই তো? হ্যাঁ এবার তুই চাইলে আমি এরকম লিখতে পারি বি ওবি নিউ সি, লিখতেই পারিস, বুঝেছিস? আর এ ওবি নিউ সি লিখতে পারবো? এ এ ওবি হ্যাঁ এ ওবি নিউ সি ওটা লিখতে পারবো। করা যায়, একবার চেক করে দেখিস, করা যায় এটা, কারণ এর মধ্যে ফিচার্স আছে। এটা তো প্যারেন্টই তো, ইমিডিয়েট প্যারেন্ট না কিন্তু প্যারেন্ট তো। হ্যাঁ সেটাই বলছিলাম। আই থিঙ্ক করা যায়, নাও বলতে পারছি, আমি শিওরলি বলতে একবার করে দেখবি, এটা চেক করে দেখবি। এই আপকাস্টিং ফিচারটার সুবিধা কি ইউজ করা? আপকাস্টিং ফিচার অনেক ক্ষেত্রে লাগবে, যেমন আমি তোকে এটা বলি, সোজা কনসেপ্টটা দেখ, ফান্ডাটা এবার একটা কোশ্চেন করলো যে এটা কেন করলাম, অনেকেই কোশ্চেনটা করলি কেন করলাম, একটা সিম্পল একটা জিনিস দেয়, দেখি এখানেই আছে মনে হয় এই এক্সাম্পলটাও মনে আমি এখানে ঢুকিয়ে দিয়েছিলাম, থাকার কথা, ওটা ওয়েল নোন একটা এক্সাম্পল। হ্যাঁ সেপ বলে একটা ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা সেপ অনেক রকমের হতে পারে তো, হ্যাঁ ট্রায়াঙ্গেল হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, সার্কেল হতে পারে, এরকম একটা সিনারি। আমার প্রোগ্রামটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিনারিওটা বোঝা, যে কি আমি কি বোঝাতে চাইছি, মানে কোন সিচুয়েশনে ইম্পর্টেন্ট হচ্ছে এটা বোঝা, কোন সিচুয়েশনে এই কনসেপ্টগুলো ইউজ করবো। এই যে শেপের ভেতরে দেখ আমি কি আছে, শেপ একটা ক্লাস যার ভেতরে ড্র বলে মেথড আছে, ঠিক আছে? তিনটে ক্লাস আর বেস ক্লাস ডিরাইভ ক্লাস তৈরি করলাম, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, এগুলো একটা টাইপের শেপ তো। হ্যাঁ আচ্ছা এবার তাহলে বোঝার চেষ্টা করো, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল সবারই আলাদা করে এরিয়া আছে, সবারই আলাদা করে পেরিমিটার আছে, কিন্তু সবার কমন ফিচার্স কি, সবাই একটা শেপ, তাই তো? হ্যাঁ কিন্তু সবার নিজের ভার্সনের কি আছে, এরিয়া পেরিমিটার, নিজের ভার্সনের এরিয়া পেরিমিটার, মানে সার্কেলের একটা এরিয়া পেরিমিটার আলাদা, রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেরিমিটার আলাদা, ট্রায়াঙ্গেলের এরিয়া পেরিমিটার আলাদা, তাই তো? হ্যাঁ এবার ব্যাপারটা দেখ, আমি কি করেছি, সবাইকে আমি শেপ ক্লাস থেকে ইনহেরিট করেছি। কেন করেছি দেখ, আমি যদি রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে, আমি কল করলাম যে সাপোজ আমি লিখলাম এরকম ভাবে যে রেক্ট্যাঙ্গেল ক্লাসে একটা অবজেক্ট লিখলাম রেক্ট আর নিউ রেক্ট, ঠিক আছে? দিলাম আর ডট এরিয়া, সাপোজ এরকম একটা দিলাম আর ডট এরিয়া, দেখেই তো বুঝে আমি অবজেক্টটা তৈরি করেছি কার, রেক্ট্যাঙ্গেলের, কল করছি কার, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাহলে অবভিয়াসলি কারটা কল হবে, রেক্ট্যাঙ্গেলেরটাই কল হবে। এটা তো একদম নর্মাল লজিক, তাই তো? নর্মাল কনসেপ্ট। আমি রেক্ট্যাঙ্গেলটা আছে একটা, মানে এটা তো নর্মাল একটা সিঙ্গেল ক্লাসের মতো অবজেক্ট কনসেপ্ট না, সিঙ্গেল একটা সিম্পল ক্লাসের মতো কনসেপ্ট না, যে একটা সিম্পল ক্লাস একটা অবজেক্ট তৈরি করেছে, তার অবজেক্ট দিয়ে তার মেথডকে কল করেছে, তাই না? এইভাবে রেক্ট্যাঙ্গেল করে এখানে কি করেছি দেখ, আমি এখানে কিন্তু তুমি কিন্তু আগে থেকে স্পেসিফিক বলে দিচ্ছি না যে আমি কার অবজেক্ট তৈরি করছি, আমি কিন্তু অবজেক্ট আমি কি তৈরি করতে চাইছি আমি জানি না দেখ আমার সাইকোলজিটা বোঝ, আমি জানি না যে আমার শেপটা কি, আমি জানি যে একটা এরিয়া আমাকে একটা শেপকে ড্র করতে হবে, আমাকে এইটুকুনি বলা হয়েছে, একটা ছোট বাচ্চাকে বলা হলো যে তোমাকে একটা শেপ ড্র করতে হবে, তাকে বলে দেওয়া হয়নি যে কি রকম শেপটা দেখতে কিরকম হবে। আচ্ছা তাকে শেপ ও বলেছে যে শুধু আমাকে
শেপ ড্র করতে হবে। আচ্ছা শেপ ড্র করতে হবে এখন, তাহলে আমি একটা শেপ ক্লাসের অবজেক্ট তৈরি করি, রেফারেন্স তৈরি করি এস। ঠিক আছে, আমাকে আপাতত বলা হয়েছে তোমাকে একটা শেপ তৈরি করতে, তোকে বলে দেওয়া হয়নি যে কিরকম দেখতে হবে। এবার তোকে বলা হলো যে তুমি একটা কাজ করো, এমন একটা শেপ আঁকো যাতে 3টে সাইড থাকবে। ঠিক আছে, তাদের মধ্যে কিছু অ্যাঙ্গেল হয়ে থাকবে। মাথায় ঢুকে গেলো 3টে অ্যাঙ্গেল, তার মানে কি হবে? তাহলে আমি এখন কিসে আঁকতে যাবো? আমি এখন আঁকতে যাবো হচ্ছে ট্রাইঙ্গেল। তাহলে আমি এখন এই শেপ, এই যে এস বলে যে আছে তার ভিতরে, মানে এস বলে যাকে দেওয়া হয়েছে তার ভিতরে মাথায় কাকে, তার ভিতরে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কি কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে, কিরকম একটা আকার ঢুকিয়ে দেওয়া হয়েছে? ট্রায়াঙ্গেলের বলার মতো বলে দিয়েছে। তাহলে এখন যদি ওকে বলা হয় ড্র করতে, যে এস ডট ড্র, তাহলে ও কি ড্র করবে? ও ট্রায়াঙ্গেলই ড্র করবে। এবার যদি ওকে বলা হলো আরে তুমি একটা কাজ করো, তুমি 4টে সাইড আলা একটা শেপ আঁকো। তাহলে ও বললো ধরুন এখানে স্কোয়ার ধরছি না আমি, 4টে স্কোয়ার হলে যার অপোজিট দুটো সাইড সেম হবে, সেম লেন্থের হবে। তাহলে কি হবে? ওকে হলো নিউ, ও মাথায় এখন ঢুকে নিল, আচ্ছা আমাকে এখন বলেছে 4টে সাইড আলা যার দুটো অপোজিট সাইড সেম সাইজের হবে, তার মানে রেক্ট্যাঙ্গেল টাইপের। আচ্ছা ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল টাইপের। তাহলে আমি এখন যেটা ড্র করতে চলি সেটা কিরকম টাইপের হবে? রেক্ট্যাঙ্গেল টাইপের। ঠিক আছে, সিমিলারলি এরপর আবার বললো সেম জিনিস, এরপর আবার বলা হলো সার্কেল। তাহলে এখন যেটা ড্র করি সার্কেল। এবার কোশ্চেন হচ্ছে এটা কি নতুন? ভালো করে নোটিস তৈরি, ভালো করে ভেবে দেখ, রেফারেন্স ভেরিয়েবল কিন্তু আমি একটা ইউজ করছি। তোরা যদি এবার এটাকে এরকমভাবে করতিস, তোকে এখানে কি করতে হতো? রেক্ট্যাঙ্গেলের জন্য একটা আলাদা করে অবজেক্ট রেফারেন্স, ট্রাইঙ্গেলের জন্য একটা আলাদা করে রেফারেন্স, সার্কেলের জন্য একটা আলাদা করে রেফারেন্স। আমি অত কিছু আগে থেকে বলে দিইনি, আমি ওকে, বুঝতে পারছিস আমি কথাটা কি বলতে চাইছি? আমি একটাই রেফারেন্সটাকে বারবার ইউজ করছি। ওকে যখন যেটা বলা হচ্ছে ও তখন সেটা আঁকছে। যেমন আমি এই এসটা দিয়ে দেখ আমি ট্রায়াঙ্গেলকেও ড্র করতে পারবো, রেক্ট্যাঙ্গেলকেও ড্র করতে পারবো, সার্কেলকেও ড্র করতে পারবো। কিন্তু তোরা আমাকে এটা বল, এই আর্টটাকে দিয়ে আমি যেটা রেক্ট্যাঙ্গেলের ক্লাসের অবজেক্ট, যেটা রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট, এই আর্টটাকে দিয়ে আমি কি, এই আর্টটাকে দিয়ে আমি কি এই আর্টটাকে দিয়ে কি আমি রেক্ট্যাঙ্গেলের ড্র, এই ট্রায়াঙ্গেলের ড্রটাকে আঁকতে পারবো না। বুঝতে পারছিস সিনারিও? মানে একটার মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আমার এম ছিল, যে এটা আনা মাথায়, যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর। যে আমার কাছে ইম্পর্টেন্ট কনসেপ্টটা বিশাল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কখন কোথায় কিভাবে ইউজ করবো, এটা ইম্পর্টেন্ট আমার কাছে। দেখ এখানে আমি একজনকে রেখেছি, তাকে যখন যেরকম ভাবে চাইছি আমি ইউজ করে নিতেছি। ঠিক জলের মতো, জলকে যে বাটিতে যেরকম শেপের বাটিতে রাখবো সে সেরকম শেপের নিয়ে নেবে, তাই না? সেরকম ভাবে ব্যাপারটা আমি এখানে ইউজ করছি। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি। দাদা দেখ এরকমই কিন্তু এরপর আরেকটা এক্সাম্পলও আছে, অ্যানিমেল, ডগ, ক্যাট, লায়ন। বুঝতে পারছিস আমার কথাটা কি বলতে চাইছি? প্রত্যেকেই তো অ্যানিমেল। এক্সাম্পল গুলো দেখবি। এরপর আরেকটা ব্যাংক বলে আছে, এই যে যেটা সায়েন্স জিজ্ঞেস করলি, এই যে মাল্টি লেভেল করলি না, মাল্টি লেভেল কোশ্চেনটা। এই দেখ অ্যানিমেল আছে, ইট আছে,
ডগ অ্যানিমেল থেকে করছে, বেবি ডগ আবার ডগ থেকে করছে। এবার দেখ অ্যানিমেল ক্লাসের আমি 3টে অবজেক্ট তৈরি করেছি, A1 A2 A3। এ দেখ অ্যানিমেল ক্লাসে 3টে অবজেক্ট তৈরি করেছি, মানে বেস ক্লাস যে A1 A2 A3। দেখ A1 ডট অ্যানিমেল, A1 ডট নিউ, A1 ইকুয়াল টু নিউ অ্যানিমেল, A2 ডট নিউ ডগ, A3 ডট নিউ বেবি ডগ। আচ্ছা প্রত্যেকে A1 A2 A3 প্রত্যেকেই কোন ক্লাসের অবজেক্ট রেফারেন্স ছিল? অ্যানিমেল ক্লাসে ছিল। অ্যানিমাল। অ্যানিমেল থেকে ডগ এসছে, ডগ থেকে বেবি ডগ এসছে, মাল্টি লেভেল। এবার দেখ A1 ডট ইট করছি, A1টা কার? অ্যানিমেল, তাহলে অ্যানিমেলের ইটটা কল হবে ইটিং। A2 ডট ইট করছি, কোনটা কল হবে? ডগের, ইটিং ফ্রুট। আর A3 ডট ইট করছি, কি হবে? বেবি ডগেরটা, ড্রিঙ্কিং মিল্ক। এই দেখ, বুঝেছিস সায়ন? কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছিস? বেরিয়ে গেছিস নাকি সায়ন? বেরিয়ে গেছিস, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ বুঝেছি। অ্যাবস্ট্রাকশন আজকে করবো না, একটা ছোট পার্ট থেকে শেষ করে দেবো। কতক্ষণ করা হবে? ঠিক আছে 10 মিনিট করে এটা ছেড়ে দেবো। আচ্ছা একটা জিনিস, তাহলে এই যে এই কনসেপ্টগুলোকে কি বললাম? এই কনসেপ্টগুলোকে কি বলে? আপকাস্টিং, তাই তো? এই যে জিনিসপত্রগুলো কি বলে? আপকাস্টিং, ঠিক আছে? আপকাস্টিং বলে। এরকম ডাউন কাস্টিংও হয়। ডাউন কাস্টিং এ কিরকম হবে? কিরকম কনসেপ্ট হতে চলেছে? চাইল্ড ক্লাসে রেফারেন্স দিয়ে প্যারেন্ট ক্লাসে দিয়ে করব অবজেক্ট। মানে আমি মানে চাইল্ড ক্লাসে রেফারেন্স করে আমি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে, তাই তো? এক মিনিট দাঁড়াও তো। হ্যাঁ কিন্তু ডাউন কাস্টিংটা তো রিডান্ডেন্ট হয়ে যাবে। দাঁড়া এক মিনিট, একটু দাঁড়া, জিনিস ঠিক করছি না। আচ্ছা হ্যাঁ কি বলছিলাম বল। হ্যাঁ কি বললাম? হ্যাঁ ডাউন কাস্টিং। ডাউন কাস্টিং তাহলে কিরকম হবে? পুরো উল্টো। কিরকম উল্টো? আমি যদি ট্রাই করতে চাই এরকম, আমি যদি ট্রাই করতে চাই যে আমি চাইল্ড ক্লাসের ভেতরে, চাইল্ড ক্লাসের রেফারেন্সের ভেতরে প্যারেন্ট ক্লাস, তাই না? হ্যাঁ হ্যাঁ বলছি ডাউন কাস্টিংটা তো রিডান্ডেন্ট হয়ে গেল না? হ্যাঁ রিডান্ডেন্ট। আর করতেও দেখ না, সব জায়গায় করতেও দেবে না তোকে, দেখ আটকাবে দেখ। হ্যাঁ তাহলে আমি কি করবো? সাপোজ এইচডিএফসি করছি, এইচডিএফসি এইচ আর নিউ দিলাম ব্যাংক, দেখ এরকম দিচ্ছে। কি বলছে? বলছে টাইপ মিসম্যাচ, টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম ব্যাংক টু এইচডিএফসি। কনভার্ট করতে দিচ্ছে না, কনভার্ট করতে তোকে দিচ্ছে না। এবার এইটা হচ্ছে প্রবলেম। এবার তাহলে কি করব? দেখ এটা হচ্ছে আমার সব থেকে বড়, মানে এই রেসপেক্টেড প্রবলেম। তাহলে আমি কি করতে পারি? তোকে বলছে না, এখানে বলছে অ্যাড কাস্ট টু এইচডিএফসি, ঠিক আছে? এবার দেখ করে দিলাম, কাস্ট অ্যাড করে দিলাম। এটাকে কাস্টিং বলে। টাইপ কাস্টিং শুনেছি না? একটা ডেটাকে কনভার্ট করাকে হ্যাঁ শুনেছি। টাইপ কাস্টিং বলে ওটাকে। এটা এক ধরনের কাস্টিং বলা হয়, একটা ক্লাসকে আরেক ধরনের ক্লাস। এই কাস্টিংটাকে বলা হয় ডাউন কাস্টিং। এই যে বলছি না আপ কাস্টিং, ডাউন কাস্টিং। টাইপ কাস্টিং শুনি, টাইপ মানে কি? ডেটাটা একটা ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করা। তাহলে আপ কাস্টিং মানে হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্টকে প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে
কনভার্ট করা, মানে একটা প্যারেন্ট ক্লাসের ভেতরে চাইল্ড ক্লাস অবজেক্টকে রাখা। আর এখানে ডাউন কাস্টিং হচ্ছে চাইল্ড ক্লাসের রেফারেন্সের মধ্যে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট রাখা। এবার সেটা করতে দিচ্ছে না ডাইরেক্টলি দেখে, তোকে কী করছে, কাস্টিং এড করতে হচ্ছে। এবার করার পর আমি যদি এখানে লিখি যে এইচ ডট ইন্টারেস্ট, বল তো কোনটা কল হবে, কোন ইন্টারেস্ট কল হবে বল? ইন ব্যাংক। ব্ল্যাঙ্কেটটা কি বলছে, এক্সেপশন ইন থ্রেডমেন্ট class inherited bank cannot be cast to a class inherited bank and it is are in unnamed module loaded to the app inherited main one। ঠিক আছে, আচ্ছা তোকে দেখ কম্পাইল টাইম এরর তোকে দিচ্ছে না কোনো রকম, তুই কম্পাইল টাইম এরর কিন্তু তুই খাসনি, খেয়েছিস কম্পাইল টাইম এরর কোনো খাসনি তুই, ঠিক আছে। এবার তাহলে তোকে কি করতে হবে দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর আমি কি করবো, ঠিক আছে। তোকে এই জিনিসটা আমি করতে পারবো, কীভাবে করতে হবে দেখ। আমাকে প্রথমে যে মানে অ্যাকচুয়ালি ডাউন কাস্টিং করা পসিবল না, যেটা তুই বললি যে নিতেন বললি যে আমার মানে করাটা বৃথা আমার কাছে, করা না করা একই ব্যাপার, মানে ইনহেরিট তেমনি করছে। হ্যাঁ ওই জন্য এবার দেখ ব্যাপারটা হচ্ছে সেই জন্য এবার দেখ আমি এখানে ডাউন কাস্টিং অ্যাচিভ কীভাবে করা যায় দেখি, সেটা ভাবে না, সেটা আমি এবার চেষ্টা করে দেখি। তো আমি একটা কাজ করি, আচ্ছা ব্যাংকের আমি এটা অবজেক্ট তৈরি করি, চাইল্ডের মতো কনভার্ট করলাম, বি ক্লাসের অবজেক্ট কি করলাম, নিউ চাইল্ড। আচ্ছা একটা কাজ করি, এটাকে যদি এইচডিএফসি করে দিই তাহলে এইচডিএফসি টাইপের আমি কনভার্ট করে নিতে পারবো। এইচডিএফসি হয়তো তারপর এই যাওয়ার কথা। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখ ডাউন কাস্টিং করলাম কিন্তু কাজের কাজ কিছু হলো না, কিন্তু আমি কিন্তু চাইল্ড ক্লাসের এটাকে দিয়ে প্যারেন্ট ক্লাসের মানে ওই যে অবজেক্টটাকে যে কল করা সেটা কি করতে পারলাম? তুই দেখ নোটিস করে এইচডিএফসিটাই কিন্তু কল হচ্ছে, হ্যাঁ কি না? দেখ এটা কি হলো বুঝলাম না তো। এটা ব্যাপারটা আমার এম ছিল হচ্ছে যে চাইল্ড ক্লাসের ভিতরে প্যারেন্ট ক্লাসের মানে অবজেক্ট রেখে আমি সেই রেফারেন্স মানে চাইল্ড ক্লাসের রেফারেন্সের মধ্যে প্যারেন্ট ক্লাসের অবজেক্টের মানে কনসেপ্ট রেখে তারপরে আমি যখন ইন্টারেস্ট কল করব তখন আমি কি কোনটা কল হওয়ার কথা, প্যারেন্ট ক্লাসেরটা কল হওয়ার কথা, তাই তো? এটাই এম ছিল তো ডাউনকাস্টিংয়ে। আপকাস্টিংটা তো উল্টো। আপকাস্টিং কী করছিলাম যে একটা আমি প্যারেন্ট ক্লাসের রেফারেন্সের মধ্যে কোন ক্লাসের চাইল্ড ক্লাসের রেফারেন্সটা মানে অবজেক্ট তৈরি করছিলাম, তো দিয়ে যখন আমি সেই রেফারেন্সটাতে ইন্টারেস্ট কল করছিলাম কোনটা কল হচ্ছিল, চাইল্ড ক্লাসেরটা যার অবজেক্ট তৈরি করেছি। হ্যাঁ আমি এখানে সেটাই করতে চাইছিলাম, আমি এখানে চাইছিলাম কি এইচডিএফসিটা কি ছিল চাইল্ড ক্লাস, সেই তার একটা রেফারেন্স তৈরি করে আমি এখানে লিখতে চাইছিলাম কি নিউ ব্যাংক করে আমি প্যারেন্ট ক্লাসের অবজেক্ট রাখতে চাইছিলাম। তারপরে আমি যখন এইচ ডট ইন্টারেস্ট কল করতে চাইছিলাম আমি চাইছিলাম কি ব্যাংকের ইন্টারেস্টটা কল, হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে না, সেইটা কিন্তু হচ্ছে না। তাহলে দাদা এইচডিএফসি এইচ ইজ ইকুয়াল টু এইচডিএফসি বি এই লাইনটা মানে কি এটাকে কি বলে হচ্ছে টাইম বুঝতে কাস্টিং, পারছি কারণ মধ্য কথা হচ্ছে ডাউন কাস্টিং পসিবল না, প্রথম কথা। আমি তো দেখাচ্ছি যে এইভাবে করা যায় কিন্তু পসিবল না, কারণ আমার তো সিম্পল তো ডাউন কাস্টিং করতে গেলে সিম্পল এই লাইনটা লিখলেই তো হয়ে যায় না, আমার তো সিম্পল এইটুকুনি লাইন লিখলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু করতে দিচ্ছে না তোকে, দেখ সেটা করতে দেবে না তোকে, দেখ বলছে তাহলে এটা তো কোথাও ইউজ হয় না, না তাহলে ওই হয় না, আমি তো কনসেপ্টটা বলে রাখলাম, আমি তো
ইউজ করবোও না কোথাও, হবেও না। দেখ আমি যতই এইচডিএফসি করুক, এটাকে যখন রান করতে যাব আমি, এটাকে যখন রান করবো আমি রান করবো যখন, দেখ এরর রান টাইম এরর রান টাইম এরর খাবো। তখন এখানে বলছে ক্লাস ইনহেরিটেড ব্যাংক ক্যান নট বি কাস্ট টু দ্য ক্লাস ইনহেরিটেড এইচডিএফসি। ইনহেরিটেড ব্যাংক অ্যান্ড ইনহেরিটেড এইচডিএফসি আর আননেম মডিউল টু দ্য লোডার। মানে ও বুঝতে পারছে না কিছু, বুঝতে পেরেছিস? আমি কনসেপ্টটা বললাম তোকে, বলে রাখলাম, এটা ইউজও করবো না। ডাউনকাস্টিং এ তো সেই আপকাস্টিং করে তারপর সেই অবজেক্টটাকে ইউজ করছে। ওই জন্য আমি বললাম তো ডাউনকাস্টিং অনেক সময় থিওরিতে জিজ্ঞেস করে এটা, তোকে এটা কোনো প্রোগ্রামে কোনো কনসেপ্টে ইউজ হবে না এটা। কারণ ওই যেমন বললি রিডান্ডেন্ট তো করা, একটা জিনিস কেন করবো যেটাকে আমার কোনো কাজই লাগবে না, ওই জন্য এটাকে নিয়ে ভাবেও নি কেউ যে করা যাবে কি করবে না কি করবে। ডাউনকাস্টিং এর ইউজ কেসে লেখা আছে দেখলাম যে অ্যাক্সেস ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য চাইল্ড ক্লাস। এটা কি মানে? অ্যাক্সেস ইজ বিহেভিয়ার অফ দ্য চাইল্ড ক্লাস। চাইল্ড, এই যে যেমন চাইল্ড ক্লাসেরটা হচ্ছে তো, এই যে যেমন এখনই করলাম না আমি, এই যেমন দেখ না এখানে কি করলাম, এই তো এটা যখন কল করেছি হ্যাঁ, বিহেভিয়ার অ্যাক্সেস করছে মানে বুঝলাম। এই তো কি করলাম, কি বলেছে কোশ্চেনে, অ্যাক্সেসে কি বলেছে, বিহেভিয়ার অফ দ্য চাইল্ড ক্লাস। এই এটা কোন ইন্টারেস্ট যখন কল করলাম, কোন ইন্টারেস্টটা কল হয়েছে, চাইল্ড ক্লাসে। চাইল্ড ক্লাসে। হ্যাঁ, বুঝলি, মাথা ঘামিয়ে লাভ নেই। আমি কনসেপ্ট যেহেতু বলছি আপকাস্টিং, সেই জন্য আপকাস্টিং ডাউনকাস্টিং বলে দিলাম তোদেরকে। এই ডাউনকাস্টিং এর কনসেপ্টটা কোথাও লাগবে না, যত লাগবে তোদের এই আপকাস্টিং এর কনসেপ্টটা লাগবে পরীক্ষা, মানে এরপরে প্রোগ্রাম করতে গেলে বা ইন্টারভিউ বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাগে কনসেপ্টটা। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। অ্যাবস্ট্রাকশন করাবো। অর্পিতা, অমিত, অঞ্চিতা, বুঝেছিস? দাদা হ্যাঁ দাদা, বুঝেছি। তুই দাঁড়া, এখনই দেখে নেবো আমি, ওটাই তোকে বলছিলাম, দাঁড়া আমি দেখে নেবো এখন। অর্জিমা, অর্ক, দুই অর্ক। হ্যাঁ দাদা বুঝেছি। আর তুই বুঝেছিস? হ্যাঁ দাদা। হুম বিশ্বায়ন, নিজারুল, নিতান, প্রীতম, রাজীব, বুঝতে পেরেছি। হ্যাঁ। সায়ন, শান্তনু, শোভন, সুরাজ, শ্রুতি, সৌমজিৎ, সৌজিৎ, শুভদীপ, শুভ্রা, হ্যাঁ দাদা বুঝেছি। সুদর্শনা, হ্যাঁ দাদা। সুমন, সুপ্রিয়, ঈশিতা। ঠিক আছে, ক্লাস শেষ হলো। কারোর কোনো যদি কিছু ডাউট থাকে থাক